তো আজকে হচ্ছে 31শে আগস্ট 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 22তম ক্লাস এবং দণ্ডবিধির দ্বিতীয় ক্লাস। গতদিন আমরা দণ্ডবিধির প্রারম্ভিক থেকে শুরু করে জেনারেল এক্সপ্লানেশন মানে ধারাসমূহ বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখেন ফৌজদারি অপরাধের উপাদান, এলিমেন্টস অফ ক্রিমিনাল অফেন্সেস। আন্ডারলাইন করেন, এলিমেন্টস অফ ক্রিমিনাল অফেন্সেস। মানে একটা অপরাধ হতে হলে কয়টা উপাদান থাকা লাগে। ফৌজদারি অপরাধে অভিযুক্ত করার প্রাথমিক শর্তসমূহ দেখেন। কোন ব্যক্তিকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করতে গোল দিবেন, দুইটি শর্ত অবশ্যই পূরণ করতে হয়। এক, অপরাধী মন বা মেন্স রিয়া। অপরাধী মন বা কি মেন্স রিয়া, এর আর এক নাম বলা যেতে পারে গিলটি মাইন্ড। এবং শব্দটা বললেন, এবং দোষাবহ কার্য বা অপরাধজনক কার্য একটা সিরিয়াস। দোষাবহ কার্য বা অপরাধজনক কার্য একটা সিরিয়াস। তো কোনো কাজ যদি আপনি অপরাধ, কোনো কাজকে যদি আপনি অপরাধ হিসেবে গণ্য করতে চান, এই দুইটা অবদানই থাকা লাগবে, যে কোনো একটা থাকলে হবে না। কেমনে দেখেন, আপনি মনে মনে ভাবলেন যে অমুকের বাড়িতে চুরি করবেন, মনে মনেই ভাবলেন, কিন্তু তার বাড়ি থেকে আর চুরি কখনো করেন নাই, তার মানে একটা উপাদান আছে, কোনটা? অপরাধী মন মেনসিয়া, কিন্তু দোষাবহ কার্যটা কিন্তু নাই। আবার আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে আপনি একটু তারার ভিতরে ছিলেন, আপনার ধাক্কা লেগে আর একজন পড়ে গিয়ে তার মাথা ফেটে গেছে। তাহলে এই জায়গা আপাত দৃষ্টিতে মনে হইতে পারে যে আপনার ধাক্কা লেগেই তো পড়ে তার মাথাটা ফাটছে, জায়গার দোষাবহ কার্য আছে, বাট আপনি তারা ইচ্ছা করে ধাক্কাটা দেন নাই, তাহলে এই জায়গা কি নাই? মেনসিয়া নাই। তাহলে এটাও কি অপরাধ হবে? না। তাহলে যে কোনো কাজকে অপরাধ হিসেবে গণ্য করতে হলে কয়টা উপাদান লাগবে? দুইটা। এই দুইটার যে কোনো একটা যদি অনুপস্থিত থাকে তাহলে সেটাকে অপরাধ বলা যাবে না। হ্যাঁ, তবে ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কেমনে? যে শুধু চিন্তা করলেও অপরাধ হতে পারে যদি এটা দুইজনে মিলে করে। একাধিক ব্যক্তি, অর্থাৎ একাধিক ব্যক্তি মিলে যদি কোনো অপরাধ করার আমরা পরিকল্পনা করলাম, সেটা হয়ে যাবে অপরাধজনক ষড়যন্ত্র। তো সেটাও অ্যাকচুয়ালি যে আমরা খারাপ কাজ করতেছি, মানে আমাদের মেনসিয়াও আছে, আর খারাপ কাজ স্বয়ং করা একটা দোষাবহ কার্য, মানে পরিকল্পনা করা। তো বাট একা একা আপনি যতই খারাপ চিন্তা করেন না কেন, এটা কি হবে না? অপরাধ হবে না, যতক্ষণ পর্যন্ত না ওই চিন্তাটাকে আপনি কাজে পরিণত না করতেছেন। ধন্যবাদ। তো আমরা একটু পড়ি, দেখেন। অপরাধী মন বা মেন্স রিয়া, আর একটা হলো দোষাবহ কার্য বা অপরাধজনক কার্য একটা সিরিয়াস। মেন্স রিয়া হলো, আন্ডারলাইন করেন, ল্যাটিন শব্দ যার অর্থ হলো গিলটি মাইন্ড বা অপরাধী মন। অন্যদিকে একটা সিরিয়াস হলো দোষাবহ কার্য বা অপরাধজনক কার্য। একটা সিরিয়াস এবং মেন্স রিয়া ল্যাটিন ম্যাগজিম, আন্ডারলাইন করেন, একটাস নন ফেসিট রিয়াম নিসি মেন্সিট রিয়া। এই ল্যাটিন ম্যাগজিম আপনাদের এখন আসবে না, বাট আজ হোক কাল হোক একদিন বার কাউন্সিল পরীক্ষায় আসবে। নীতির উপর প্রতিষ্ঠিত, যার অর্থ হলো অভিপ্রায় এবং কর্ম উভয়ের সংযোগের অপরাধের সৃষ্টি হয়। তাহলে একটা নন ফেসিট রিয়াম নিসি মেন্স সিট্রিয়া, এটার অর্থ হলো আপনার অভিপ্রায় এবং অপরাধ জনক কার্য উভয়ের সংযোগেই কিসের সৃষ্টি হয়? অপরাধের সৃষ্টি হয়। বা কোনো কাজের অভিপ্রায় অপরাধমূলক না হলে তার জন্য কোনো ব্যক্তিকে অপরাধী সাব্যস্ত করা যাবে না, কারণ যতক্ষণ পর্যন্ত না অপরাধজনক মন নিয়ে কোনো কার্য সম্পাদন করা হয় তা কোনো অপরাধ সৃষ্টি করে না। সুতরাং কোনো ব্যক্তিকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করার ক্ষেত্রে প্রথমে দেখতে হবে, এক নাম্বার, উক্ত ব্যক্তিটি উক্ত ব্যক্তি অপরাধজনক কার্যটি সম্পাদন করেছে কিনা, বা করার বল দেবেন উদ্যোগ গ্রহণ করেছে কিনা। অপরাধজনক কাজটা স্বয়ং করতে পারে অথবা কি উদ্যোগ নিতে পারে, এবং উক্ত অপরাধজনক কার্যটি অপরাধের মন বা মেনসিয়া নিয়ে সম্পাদন করেছে কিনা, মানে ওই মুহূর্তে তার কি খারাপ উদ্দেশ্য ছিল কিনা। উদাহরণ দেখেন, আমরা যদি এখানে উদাহরণে আসি, যে বি কে হত্যা করার অভিপ্রায় এর ছিল, মানে আগে থেকে অভিপ্রায় ছিল, মানে পূর্ব পরিকল্পনা ছিল। শুধুমাত্র এই অভিপ্রায় থাকার কারণে এ কোনো অপরাধ করেনি যতক্ষণ পর্যন্ত না সে উক্ত অভিপ্রায় অনুযায়ী কোনো কি করে, কার্য করে। যেমন এ বি এর দিকে গুলি করে, যদি গুলির কারণে বি মারা যায় তাহলে এ দণ্ডবিধি 302 ধারায় দণ্ডিত হবে। কিন্তু এ বি কে হত্যা করতে ব্যর্থ হয় তাহলেও হত্যার উদ্যোগের, অর্থাৎ অ্যাটেম্প টু মার্ডারের জন্য এ 307 ধারায় দণ্ডিত। অর্থাৎ আমার পরিকল্পনা ছিল, আমি পরিকল্পনা অনুযায়ী কাজটা করছি, অথবা ওই কাজটার কি নিছি, উদ্যোগ নিছি, তাহলে সেটা অপরাধজনক কার্য বলে গণ্য হবে। বিগত বছর প্রশ্ন দেখেন, এর কাছে পর্যাপ্ত খাবার থাকা সত্ত্বেও
সে একজন ক্ষুধার্ত ভিক্ষুককে কোনো খাবার না দেওয়ায় ভিক্ষুকটি না খেতে পেয়ে মারা গেল। মানে নিম্নের কোন অপরাধ করেছে? সে খাবার দেয় নাই, মারা গেছে, বলেন তো কোন অপরাধ করছে? এ জায়গায় বলতে হত্যা চেষ্টা, অবহেলাজনিত হত্যা, হত্যা কোনো অপরাধ করেনি। এই জায়গায় কোনো অপরাধ হয় না, কারণ ভিক্ষুক তো তার কি কর্মচারী? ভিক্ষুক তার কর্মচারী না, ভিক্ষুকরে কিন্তু খাবার দিতে কেউ বাধ্য না। বুঝতে পারছেন? আপনার কাছে আপাত দৃষ্টিতে মনে হইতে পারে যে না খেয়ে মারে গেল, ও খাবার দিলে তো বেঁচে থাকতো, কিন্তু এটা কোনো অপরাধ হবে না। জি। কিন্তু যদি এরকম হতো তারে আটকায় রেখে খাবার দেয় নাই, মারা গেছে, তাইলে আবার সেটা কি হতো? অপরাধ হতো। জি। নিমিতা কিছু বলবেন, বলেন। জি। মানে যারে খাবার দিতে সে বাধ্য, এই টাইপের কোনো কিছু যদি হতো তাহলে আবার সেটা কি হতো? তাহলে আমাদের লিখিত পরীক্ষায় এই জায়গা থেকে প্রশ্ন আসে যে কোনো অপরাধ বলে গণ্য হতে হলে মেন্স ক্রিয়া এবং দোষাভাব কার্য উভয়ের উপস্থিতি থাকতে হবে। দণ্ডবিধি 1860 অনুসারে আলোচনা করব। তখন আপনার এই এই যে যা লেখা আছে এটাই নিজের মতো করে আলোচনা করে ব্যাখ্যা উদাহরণ দিয়ে আলোচনা করতে হবে। 2 নম্বর প্রশ্নটা দেখে, 2 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি যে নিম্নলিখিত অভিব্যক্তিগুলোর মধ্যে কোনটি দণ্ডবিধিতে উল্লেখ আছে এবং তা মেন্স ক্রিয়াকে নির্দেশ করে, কোনটা বলেন তো? গিলটি মাই। গিলটি মাই, ধন্যবাদ। আমরা চলে আসি ফৌজদারি অপরাধের ক্ষেত্রে পরার্থ দায়। পরার্থ দায়, ভিকারিয়াস লাইবিলিটি ইন ক্রিমিনাল অফেন্স। পরার্থ দায় আসলে কাকে বলে? পীঠিকা বিশ্বাসের কাছে আমরা চলে যাচ্ছি। পীঠিকা বিশ্বাস বলেন যে আপনি পরার্থ দায় বলতে কি বোঝেন? যে কাজটা যে করি নাই অন্যের অন্যের উপর, মানে পিতা পুত্র যেমন, মানে বাবা করছে পিতার উপর গেছে, বা পিতা করছে বাবার উপর করতেছে দোষটা। আচ্ছা, কিছু অংশের সঠিক, বিষয়টা হচ্ছে যে আমাদের যে অপরাধ করে সেই শুধু দায়ী হয়। আচ্ছা যাই হোক। ও না, ও সরি, ছেলে, ওরে সরি, পিতা পুত্র বলছি আমি। হ্যাঁ আচ্ছা দেখেন, পিতা পুত্র বলছি। আচ্ছা ধরেন, ধরেন অপরাধ করছে পিতা, এই পিতার অপরাধের জন্য কিন্তু পুত্র কখনো দায়ী হবে না, বা পুত্র অপরাধ করলে পিতা কখনো দায়ী হবে না। কিন্তু আমাদের দণ্ডবিধিতে কিছু কিছু বিধান আছে যে যে অপরাধ সরাসরি করে নাই সেও দায়ী হতে পারে। এই যে যে বিধানটা, এটাকে বলে পরার্থ দায় বা ভিকারিয়াস লায়াবিলিটি। এই টার্মটা আপনারা পড়ছেন, আপনারা, আপনারা তো অধিকাংশ এলএলবি 2 ইয়ার্স, আপনাদের কি ল অফ টর্ট ছিল? টর্টে আছে ভিকারিয়াস লায়াবিলিটি। জি। তো জি স্যার, যখন, আমরা পড়ছি টটল। জি, জি, তো ওখানে ভিকারিয়াস লাইবিলিটি নামক একটা অধ্যায় ছিল। তো পরার্থ দায় আসলে আমাদের দণ্ডবিধিতে পরার্থ দায় সাধারণত প্রযোজ্য না, তবে কিছু কিছু ক্ষেত্রে প্রযোজ্য। তো কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য আমরা একটু দেখবো, দেখেন। সাধারণত ফৌজদারি অপরাধের ক্ষেত্রে পরার্থ দায় বা ভিকারিয়াস লাইবিলিটি প্রযোজ্য না। অর্থাৎ কোনো ব্যক্তিকে পরার্থ বা অন্যের অপরাধমূলক কাজের জন্য দায়ী করা যায় না, কারণ ফৌজদারি আইনের একটি সাধারণ নীতি হলো, আন্ডারলাইন করবেন, প্রত্যেক ব্যক্তি তার নিজের কার্যের জন্য দায়ী হবে, অন্যের কার্যের জন্য না। যে হত্যা করছে শুধু সেই দায়ী হবে, অন্য কেউ কিন্তু হবে না। যেমন পিতার খুনের অপরাধের জন্য সন্তান দায়ী হবে না, কিন্তু কিছু ব্যতিক্রম প্রেক্ষাপটে দণ্ডবিধির অধীন পরার্থ দায় বা ভিকারিয়াস লাইবিলিটি প্রযোজ্য করা হয়েছে। যেমন পিতা ও পুত্র গোল দিবেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী পুত্র গুলি করে কোনো ব্যক্তিকে হত্যা করলে উক্ত ক্ষেত্রে পিতা এবং পুত্র উভয় উভয়ই দায়ী হবে, যদিও পিতা গুলি করে নাই। ধরেন পিতা আর পুত্র দুইজনে মিলে পরিকল্পনা করছে যে আজকে হাফিজি রাস্তায় দেখলে ওর মারার দরকার নাই, কিন্তু ঠ্যাং ভেঙে ফেলাবি, পা ভেঙে ফেলবি। তাহলে ঠিকই পুত্র যায় একেবারে বাঁশ দিয়ে হাফিজের পায়ে এমন বাড়ি দিছে, ওর পা কি হয়ে গেছে, ভেঙে গেছে, কিন্তু পিতা কিন্তু বাসায় ছিল। তাহলে এই জায়গায় মূল কাজটা করছে পুত্র, কিন্তু এই জায়গায় পিতাও দায়ী হবে। কেন দায়ী হবে? কারণ এটা তাদের দুইজনে একসাথে পরিকল্পনা করছে, দুইজনের একসাথে কি ছিল, পূর্ব পরিকল্পনা ছিল। এটা হলো পরার্থ দায়। অর্থাৎ এই ক্ষেত্রে পুত্রের কার্যের জন্য পিতাও দণ্ডিত হবে, কারণ তাদের মধ্যে একটি হত্যার পূর্ব পরিকল্পনা ছিল, এবং এই ক্ষেত্রে পিতা ও পুত্র যৌথভাবে দায়ী হবে, জয়েন্ট লায়াবিলিটি। অর্থাৎ কোনো ব্যক্তি কোনো অপরাধমূলক কার্য, আন্ডারলাইন করে, নিজে না করলেও তাকে অন্যের কাজের জন্য দায়ী করা যেতে পারে, যদি এটা প্রমাণিত হয় যে অপরাধ সংগঠনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা পূর্ব পরিকল্পনা বা অভিপ্রায় অনুযায়ী অংশগ্রহণ করেছে। এখন আমরা দেখি আমাদের এই যে যে দণ্ডবিধিতে ভিকারিয়াস লাইবিলিটি রিলেটেড কি কি ধারা আছে।
আমরা 1 নাম্বার দেখি, দেখেন, দণ্ডবিধির অধীন পরার্থ দায়, নিম্নলিখিত ক্ষেত্রে দণ্ডবিধির অধীন পরার্থ দায় বা ভিক্টারিয়াস লাইবিলিটি আলোচনা করা হতে প্রযোজ্য হতে পারে। 1 নাম্বার, যে ক্ষেত্রে গোল দিবেন অভিন্ন অভিপ্রায় বাস্তবায়নে কোনো অপরাধ সংগঠন করা হয়। ধারা 34, 34 গোল দেন, অভিন্ন অভিপ্রায় গোল দেন। আমি ব্যাখ্যা করবো সবগুলা, তার আগে একটু গোল দিয়ে নেন, আমরা একটু মার্ক করি। তাহলে 34-এ কি আছে? অভিন্ন অভিপ্রায়। তারপরে দেখেন সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে কোনো অপরাধ সংগঠন করা হয়, এটা কত? 149, এটা গোল দেন। সাধারণ উদ্দেশ্য গোল দেন। এটা সাধারণ উদ্দেশ্য বলা যায়, অভিন্ন উদ্দেশ্য বলা যায়। তারপরে দেখেন 3 নাম্বার, যে ক্ষেত্রে কোনো ব্যক্তি অপরাধে, গোল দিবেন অপরাধের সহায়তার জন্য দোষী হয়। সহায়তা কত? 109। সহায়তার আর এক নাম হচ্ছে প্ররোচনা, এটা হচ্ছে কত? 109। 4 নাম্বার দেখেন, যে ক্ষেত্রে কোনো ব্যক্তি অপরাধমূলক ষড়যন্ত্র, গোল দেন, ষড়যন্ত্র গোল দেন, এবং ধারা আছে 120 খ, 120 খ। 5 নাম্বার দেখেন, বাংলাদেশের, এটা অ্যাকচুয়ালি ওই আপনাদের পুরাতন বইতে নাই, বাট অ্যাকচুয়ালি এটা অপরাধমূলক ষড়যন্ত্রের মধ্যেই পড়ে, এটা আলাদা করে না দিলেও সমস্যা ছিল না। বাংলাদেশের ভিতরে বা বাইরে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, যুদ্ধ ঘোষণার উদ্যোগ, যুদ্ধ ঘোষণার সহায়তা বা অপরাধ সময়ের জন্য ষড়যন্ত্র করে 120 ক, 120 ক, এটা অপরাধজনক ষড়যন্ত্রের মধ্যেই পড়ে। আচ্ছা, 6 নাম্বার দেখেন, 121 ক, জি 121 ক, জি 121 ক, জি। 6 নাম্বার দেখেন, যে ক্ষেত্রে খুন সহ ডাকাতির জন্য দোষী হয়, বলতেন ধারা 396। কি ডাকাতি বলেন? খুন সহ ডাকাতি। 396 ধারায় ডাকাতির সময় যদি কোনো একজন ডাকাত খুন করে, তাহলে সকলেই খুন সহ ডাকাতির জন্য 396 ধারায় দণ্ডিত হবে। তাহলে এখন এই যে যে 34, 149, 109, 120 খ, 121 ক, আর কত? 393, এই সবগুলাতেই ভিকারিয়াস লাইবিলিটি আছে। অর্থাৎ অপরাধ করতে একজন, আর একজন ধরেন কিছু করে নাই, মানে সরাসরি করে নাই, বাট সেও দায়ী হতে পারে। এখন এই জিনিসগুলারে আহ এইগুলো আছে, আপনি যখন ফৌজদারি প্র্যাকটিসের মূল জিনিস এগুলো যদি আপনি না জানেন, একজন ভালো আইনজীবী আপনি হতে পারবেন না। কারণ যখন আপনি মামলা সাজাবেন, তখন আপনার এই জিনিসগুলো লাগবে। কখন 34 কক্ষ, কখন 149 কক্ষ, কখন 109, কখন 120 খ, কখন 396, এগুলো আপনার জানতে হবে। তো আমরা এগুলা তো সামনে বিস্তারিত পড়বোই, বাট আমি প্রথমে এই প্রতিটা জিনিস, যে অভিন্ন অভিপ্রায় কি, 34 ধারায় কি আছে, এটা একটু ব্যাখ্যা করি, শুনেন। প্রথমে বলতেছে যে 34 ধারায় বলছে অভিন্ন অভিপ্রায়, শুনেন, যখন দুই বা ততোধিক ব্যক্তি, মানে সর্বনিম্ন কয়জন? দুই বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুযায়ী কোনো অপরাধজনক কার্য সংগঠন করে, তখন তারা সবাই সমানভাবে দায়ী। এক্ষেত্রে সকলের সমান অংশগ্রহণ দরকার, কিন্তু সক্রিয় অংশগ্রহণ দরকার, কিন্তু সক্রিয় উপস্থিতির দরকার নাই। কেমনে আমি আবার ব্যাখ্যা দিই, তাহলে দুই বা ততোধিক ব্যক্তি, তাদের মধ্যে কি থাকবে? প্রি প্ল্যান, গিলটি মাইন্ড বা মেনস্ট্রিয়া থাকবে, পূর্ব পরিকল্পনা থাকবে, এবং সেই পরিকল্পনা অনুযায়ী কার্যটা অবশ্যই কি করতে হবে। অবশ্যই সংগঠিত হতে হবে। সকলের এক জায়গায় উপস্থিত না হলেও চলবে, কিন্তু সকলের ওই অপরাধটা কি করতে হবে? অংশগ্রহণ করতে হবে, তাহলে সবাই সমানভাবে দায়ী। কেমনে শুনেন, ধরেন এই যে আমার সামনে বসে আছে বিথিকা, আরিফ, তানভীর, আলামিন সাহেব, এরা চারজনে মিলে পরিকল্পনা করলো যে আগামীকাল গোপালগঞ্জে পৌরসভাতে তারা চুরি করবে রাত্রেবেলা। পৌরসভার যে ভিতরে যে গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে এগুলা সব বের করতে হবে। তো তাদের এই পূর্ব পরিকল্পনা হলো, পরিকল্পনা মাফিক, যেহেতু আলামিন সাহেব আর তানভীর হলো ইয়াং, তাদের হলো তারা দুইজন হলো রাত্রেবেলা পৌরসভার ভিতরে ঢুকবে। আরিফ সাহেব তত্ত্ব মিষ্টান্ন ভান্ডারের উপর তেমনি হাঁটাহাঁটি করবে, আর বিথিকা মহিলা মানুষ, বিথিকা ধরেন ওই থানার কাছ থেকে, থানার কাছে এমনি একটু দৃষ্টি রাখতেছে যে পুলিশ টুলিশ যায় কিনা। এবং এই পরিকল্পনা মাফিক ঠিকই গোপালগঞ্জ পৌরসভা থেকে ধরেন আলামিন এবং তানভীর আলম খান, তারা টাকা পয়সা সহ যে কাগজপত্র আছে সবকিছু বের করে নিয়ে আসছে। তো পরবর্তীতে তারা একটা সময় গিয়ে ধরা পড়লো যে গোপালগঞ্জ পৌরসভায় যেরকম একটা ঘটনা ঘটেছিল, এই ঘটনায় অংশগ্রহণ করছিল কয়জন? চারজন। তাহলে এই জায়গায় সরাসরি কাজ করছে কয়জন? দুইজন। বুঝেন? কিন্তু পরিকল্পনায় ছিল কয়জন? চারজন। এক জায়গায় কি সবাই সক্রিয় উপস্থিতি ছিল? ছিল না। সবার এক জায়গায় থাকার দরকার নাই, কিন্তু এই অপরাধটা সংগঠনে সবাই সমানভাবে অংশগ্রহণ করছে। কারণ আরিফ সাহেব যদিও ভিতরে ঢোকে নাই, কিন্তু সে তো পাহারা দিছে যে কেউ আছে কিনা। বিথিকাও এই অপরাধে কি করছে? অংশগ্রহণ করছে। তাহলে এই জায়গায় উন্নাদের দুইজনের সাথে সাথে আরিফ আর
যে আমাদের যে বিথিকা, ইংরাও সবাই সমানভাবে দায়ী হবে, এই জায়গায় ওনাদের এই ধারার সাথে ধরেন চুরির ধারার সাথে ধরি 379 ধারার সাথে আসবে কত, 34, তাদের সবাইকে সমানভাবে দায়ী করার জন্য। বুঝতে পারছেন? 34 আলাদা কোনো অপরাধ না, এটা হচ্ছে সবাইরে যৌথভাবে দায়ী করার জন্য। ধরেন এটা হচ্ছে, আমি আপনাদের আগেও বলছি যে হলুদ আলাদা খায় না, হলুদ খেয়ে কেউ পেট ভরে না, কিন্তু হলুদ তরকারিতে কি লাগে, কালারের জন্য লাগে বা অনেক সময় স্বাদের জন্য লাগে, যাই হোক লাগুক। তো এই এই 34 আলাদা কোনো অপরাধ না, কিন্তু 34টা আমরা লাগবে কখন, যখন দুই বা ততোধিক ব্যক্তিরে দায়ী করতে হবে। বুঝেন কিনা? তাহলে এই জায়গায় আমি একটু বললাম, দেখেন কি কি বললাম, যে দুই বা ততোধিক ব্যক্তি ছিল, পূর্ব পরিকল্পনা ছিল, অপরাধ সংগঠিত হয়েছে, সবার সক্রিয় অংশগ্রহণ ছিল, কিন্তু সক্রিয় উপস্থিতি ছিল না। এখন আপনি বলতে পারেন যে সক্রিয় উপস্থিতি কি দরকার নাই? হ্যাঁ, সক্রিয় উপস্থিতি থাকলে বলো, না থাকলে সমস্যা নাই, সক্রিয় অংশগ্রহণ থাকতে হবে। ধরেন বঙ্গবন্ধু হত্যা মামলার এই সুলতান শাহরিয়ার একজন ব্যক্তি, তার বিরুদ্ধে অভিযোগ ছিল 302/34, তখন সে এই 302/34 যখন মৃত্যুদণ্ডে দণ্ডিত করলো, তখন এই এই দণ্ডটা সে চ্যালেঞ্জ করে রিট করছে, রিট করে বলল যে আমি তো 32 নম্বরে ছিলাম না, আমি ছিলাম হলো রেডিও স্টেশনে, তাহলে আমার এখানে ভিতরে জড়ানো হলো, আমি তো সরাসরি 34 আনতে হলে তো অংশগ্রহণ করা লাগবে, সরাসরি অংশগ্রহণ করা লাগবে। তখন আপিল বিভাগ ব্যাখ্যা দিল, হ্যাঁ অংশগ্রহণ করা লাগবে, কিন্তু তার মানে এই না যে তোমার শারীরিক ভাবে ওই জায়গা থাকা লাগবে, তুমি টোটাল অপরাধ সংগঠনে অংশগ্রহণ করলেই 34-এ কি হবা, দায়ী হবা। বুঝতে পারছেন? তাহলে 34-এ দায়ী করতে হলে প্রি প্ল্যান থাকবে, প্রি প্ল্যান অনুযায়ী অপরাধ সংগঠিত হবে, দুই বা ততোধিক ব্যক্তি থাকবে, সবাই সমানভাবে অংশগ্রহণ করবে, এক জায়গা সবাই না থাকলেও সমস্যা নাই। 34 বুঝেন কিনা? বুঝতে পারছেন? এটা হচ্ছে জি অভিন্ন স্যার। রাইট, এবং এটা সাক্ষ্য আইনের একটা নীতি, কিন্তু এটা কোনো কি না, স্বতন্ত্র অপরাধ না। আশা করি বুঝছেন। আচ্ছা, এখন আমরা চলে আসব সাধারণ উদ্দেশ্য বা অভিন্ন উদ্দেশ্য বলা যেতে পারে। এটা আছে কত দ্বারাই, 149। এই তানভীর আলম খান, আপনি 34 বুঝছেন? আচ্ছা, ধন্যবাদ। 149 বুঝেন? 149-এ বললো 5 বা ততোধিক ব্যক্তি, 5 বা ততোধিক ব্যক্তি বেআইনি সমাবেশের সদস্য হয়ে যদি কোনো অপরাধ করে, তারা সবাই সমানভাবে দায়ী হবে। 5 বা ততোধিক ব্যক্তি কি হয়ে, বেআইনি সমাবেশের সদস্য হয়ে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে কোনো অপরাধ করলে সবাই সমানভাবে দায়ী হবে। এখন প্রশ্ন চলে আসে, তাহলে বেআইনি সমাবেশ কি? বেআইনি সমাবেশ কি শুনেন, আগে বেআইনি সমাবেশটা বুঝাই। আমাদের দণ্ডবিধির 141 ধারায় বেআইনি সমাবেশের সংজ্ঞা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে যদি 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে যদি 141 ধারায় 5টা সাধারণ উদ্দেশ্য আছে, এই 5টা সাধারণ উদ্দেশ্যের যে কোনো একটা করে, তখন সেই সমাবেশটা হয়ে যাবে কি, বেআইনি সমাবেশ। কেমনে দেখেন, 1 নম্বরে বললো যে 5 বা ততোধিক ব্যক্তি এক জায়গায় হইয়া যদি কোনো সরকারি কর্মচারীর ভয় দেখায়, সরকারি কর্মচারীর কি ভয় দেখায়, সরকারি কোনো দায়িত্ব পালনে, আইনানুগ দায়িত্ব পালনে কাউরে কি দেয়, বাধা দেয়। বুঝতে পারছেন? তাহলে সরকারি কর্মচারী ভয় দেখায়, অথবা যেটা আইনগতভাবে যে প্রক্রিয়াটা চলতেছে সেই প্রক্রিয়া বলবৎকরণে কি দেয়, বাধা দেয়। 3 নম্বরে বললো 5 বা ততোধিক ব্যক্তি এক জায়গায় হইয়া যদি চুরি, ক্ষতি বা কোনো অপরাধ করে, তাহলেও সেই সমাবেশ হয়ে যাবে কি, বেআইনি সমাবেশ। 5 বা ততোধিক এক জায়গায় হইয়া যদি কারো কারো সম্পত্তি বেদখল করে, তাহলেও সেটা হয়ে যাবে কি, বেআইনি সমাবেশ। 5 বা ততোধিক ব্যক্তি এক জায়গায় হইয়া কোনো ব্যক্তিরে কোনো কাজ করতে বাধ্য করে, যে কাজ করতে সে বাধ্য না, বা কোনো ব্যক্তিরে কোনো কাজ করা হতে বিরত রাখে, যে কাজ করতে সে বাধ্য ছিল, তাহলে এইটারে বলে কি, বেআইনি সমাবেশ। তাহলে আমরা ধরেন আপনারা কিছুদিন আগে 25 তারিখে বার বার কাউন্সিলে বার কাউন্সিলের সামনে গিয়ে সমাবেশ করছেন, ঠিক আছে? তাহলে এটা কি বেআইনি সমাবেশ কিনা বলেন? না, ওটা বেআইনি সমাবেশ না। বুঝেন কিনা? কিন্তু এই মুহূর্তে যায় যদি করেন, বেআইনি সমাবেশ হবে। কেন জানেন? কারণ ওই আপনার সুপ্রিম কোর্টের আশেপাশে বা অন্যান্য জায়গায় সভা সমাবেশ কি করছে, নিষেধ করছে। এখন আপনি 5 বা ততোধিক ব্যক্তি যায় যদি ওই জায়গায় দাঁড়ান,
তার মানে আপনি আইনগত প্রক্রিয়া বলবৎকরণে কি দিচ্ছেন, বাধা দিচ্ছেন, তখন আপনার সমাবেশটা কি হয়ে যাবে, বেআইনি সমাবেশ। কাহিনী বুঝেন কিনা? আচ্ছা, যদি এরকম হয়, ধরেন আপনি মিছিল আসছে, মিছিলে ধরেন এই যে যে মানে কিছুদিন আগে যে আমাদের যে সরকারের যে পট পরিবর্তন হলো, তো এই জায়গায় অনেক লোক আসছে, অনেক অনেক নেতা কর্মীর বাসায় গিয়ে কি ভাঙচুর করছে। এখন এই ভাঙচুরটা কয়েকজনের ছিল পরিকল্পিত, আর কয়েকজন যোগ দিতে আবেগে। কেমনে যে এই সরকার যেহেতু চলে গেছে, অমুক নেতার বাসায় যাই আজকে চল ভাঙচুর করি, মানে তাদের মধ্যে প্রি প্ল্যান কি ছিল। ছিল না, হঠাৎ করে ধরেন কয়েকজনের মধ্যে প্রি প্ল্যান আছে, আর বাকি কয়জন ধরেন 5 জনে মিলে প্রি প্ল্যান ছিল, যে তারা জাস্ট এই চিন্তা করছে কোন রকম সরকারের পতন হইলে অমুকের বাড়ি যে আমরা ভাঙচুর করবো। তাহলে ওই 5 জনের সাথে সাথে আমরা হলো হুজুগে বাঙালি, অনেকে আছে কি যে ওই 5 জন যাচ্ছে ওর সাথে সাথে আমরাও যাই। তাহলে তারা কিন্তু অ্যাকচুয়ালি তারা গেছে, যাওয়ার পরে কিন্তু তারা কিন্তু এটা অবগত ছিল যে আমরা যেহেতু অমুক জায়গায় যাচ্ছি এরা ভাঙচুর করবে, তার মানে আমি ভাঙচুরের সাথে আছি, এই সাধারণ উদ্দেশ্যটা সে কি জানতো। এবং পরবর্তীতে গিয়ে দেখা গেল যে ওই জায়গায় 1,000 লোক ছিল, 100 জন ভাঙচুর করছে কিন্তু 900 জন কোনো ভাঙচুর করে নাই, কিন্তু 900 জন ওই জায়গা কি ছিল, উপস্থিত ছিল। বুঝতে পারছেন? 100 জন ভাঙচুর করতে 900 জন করে নাই, কিন্তু সবাই সমানভাবে দায়ী হবে, এটাই হচ্ছে 149। এবং ওই বেআইনি সমাবেশের সদস্যরা যদি কোনো অপরাধ করে তাহলে সবাই সমানভাবে দায়ী হবে, এটা হলো কত, 149। তাহলে 149 অ্যাকচুয়ালি বেআইনি সমাবেশের সদস্যরা কে কিভাবে দায়ী হবে সেই কথাটা বলছে 149-এ। 5 বা ততোধিক ব্যক্তি 141 ধারায় 5টা সাধারণ উদ্দেশ্যের যে কোনো একটা যদি করে, সেটা হয়তো বেআইনি সমাবেশ হয়ে গেল। এখন বেআইনি সমাবেশের সদস্যরা কার দায় কতটুক, কে কতটুক শাস্তি পাবে, এই কথাটা বলছে কত দ্বারায়, 149 ধারায় বলছে তারা কিভাবে দায়ী হবে, সবাই সমানভাবে দায়ী হবে। এখন আপনাদের অনেকের কাছে মনে হচ্ছে যে তাইলে 34 আর এর ভিতর তো তেমন কোনো পার্থক্য খুঁজা পাইতেছি না। পার্থক্য আছে। 34-এ থাকে হলো প্রি প্লান, 2 বা ততোধিক, আগে সংখ্যা দিয়ে মিলাই, 34-এ থাকে 2 বা ততোধিক। আর 149-এ কত, 5 বা ততোধিক, মানে 34-এ সর্বনিম্ন 2, 149-এ সর্বনিম্ন কত, আর 34-এ পূর্ব পরিকল্পনা ছিল। থাকে, 149-এ পূর্ব পরিকল্পনা কি খালি থাকে না, ধরেন থাকে না। আচ্ছা, 34-এ সক্রিয় অংশগ্রহণ দরকার, সক্রিয় উপস্থিতি না হলেও চলে, বাট 149-এ দরকার কি, সক্রিয় উপস্থিতি, সক্রিয় অংশগ্রহণ দরকার হয় না। নাই। বুঝতে পারছেন? 34 সাক্ষ্য আইনের একটা নীতি, নীতি। কিন্তু 149-এ একটু টেকনিক্যালি স্বতন্ত্র অপরাধ বলা যেতে পারে। কেমনে? কারণ যে জায়গায় 149 আছে সেই জায়গায় কি আছে, বেআইনি সমাবেশ আছে। 149 যে জায়গায় আছে সেই জায়গায় কি আছে, বেআইনি সমাবেশ আছে। এখন একটা উদাহরণ দিই শুনেন। যদি এরকম হয়, আমরা ফৌজদারি কার্যবিধিতে পড়ে আসছি, বলেন ডিজেন্টার টপসেস কোথায় আছে, 176-2, মানে কবর থেকে কি উত্তোলন, লাশ উত্তোলন। ধরেন একজন ব্যক্তি মারা গেছে অনেক আগে, তো তার পোস্টমর্টেম রিপোর্ট করা হয় নাই, পরবর্তীতে মামলা হয়েছে। মামলা হওয়ার পর ওই আদালত নির্দেশ দিল তারে কবর থেকে লাশ উত্তোলন করে কি কি করার জন্য, পোস্টমর্টেম করার জন্য। কিন্তু যখন নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রামে গেল পোস্টমর্টম, তার কবর থেকে লাশ উত্তোলন করার জন্য, তার আত্মীয় স্বজন বা গ্রামবাসী নির্বাহী ম্যাজিস্ট্রেটে বাধা দিছে। শুধু বাধাই দেয় নাই, তারে ধরেন হালকা আঘাতও করছে। এখন গ্রামবাসী ডেফিনেটলি 5 বা ততোধিক। এখন সরকারি কর্মচারীরা বাধা দিয়ে যদি আঘাত করে, সরকারি কর্মচারীরা আঘাত দেওয়া হচ্ছে 333 ধারায় অপরাধ, দণ্ডবিধির 333 ধারায়। এখন তারা 333 ধারায় অপরাধ করছে, কিন্তু তারা তারা তাদের সবাইরে সমানভাবে দায়ী করার জন্য এ জায়গায় কি 34 আসবে নাকি 149 আসবে বলেন? যদি তারা এরকম মনে করে যে তারা ওই কাজটা ইনস্ট্যান্টলি করছে, যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসতো তারা জানে না, আসতো তারা কি জানে না, তাহলে এটা হচ্ছে কত, 149। আর যদি তারা আগে থেকে জানতো যে অমুক তারিখে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসবে, গ্রামবাসীরে বললো যে আসলে সবাই সতর্ক থাকা, বাধা দিব, তাহলে কত, 34। আবার একটা মামলায় ওই 34 149 দুইটাই আসতে পারে। কেমনে? ধরেন 5 জন জানতো যে আসবে, আসবে তো তারা তো যাই নির্বাহী ম্যাজিস্ট্রেটে বাধা দিছে, আর 5 জনের সাথে সাথে অন্য কয়জন আবেগে যায় সাথে সাথে তারাই। তাহলে ওই 50 জনকে দায়ী করার জন্য কত, 149। আর এই 5 জনকে দায়ী করার জন্য কত, 34। বুঝেন কিনা? হ্যাঁ শিওর, বলেন।
আপনার বেআইনি অনেক সময় বৈধ সমাবেশ বেআইনি সমাবেশ হতে পারে। জি, সেক্ষেত্রে ধরেন একটা বৈধ, এই যে উদাহরণটা দিলেন যে 25 তারিখে যে বার্তা হচ্ছিল সবাই আর কি একটা বৈধ জি সমাবেশ করতে গেল, জি সামহাও ওখান থেকে 5-10 জন একটা বেআইনি সমাবেশে এগুলো করলো। এখন যে ধরেন যারা বৈধ সমাবেশের ইন্টেনশন নিয়ে গেল, ওরা কি এই ওদের কারণে কি হতে পারে? আচ্ছা, কোনো ইন্টেনশন নাই যে ওই কাজটা করার, যখন ওরা গেছে এটা তো বৈধ, এটা তো কোনো অপরাধ। আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ। তারা যদি ওই ধ্বংসাত্মক কাজ করার পরেও ওই সাথে থাকে, ওই জায়গায় উপস্থিত থাকে, যে আপনি ধ্বংসাত্মক কাজ করতেছেন কিন্তু আপনি ওই জায়গাতে সরে আছেন না, আপনি ইচ্ছে করে দাঁড়াই আছেন, তার মানে আপনি দায়ী। বুঝতে পারছেন? যে এই জায়গা ওই ধ্বংসাত্মক কাজ করতেছে, আপনি মারতেছেন না, বাট আপনি আছেন, তার মানে আপনি জানি শুনেই আছেন যে জায়গা ধ্বংসাত্মক কাজ হচ্ছে, তাইলে আপনি দায়ী 149-এ। বুঝতে পারছেন? আর আপনি যদি ওখান থেকে চলে আসেন তাহলে আর দায়ী না। বুঝছেন কিনা? তো আমাদের তানভীর আলম খান ভাই বলেন, তানভীর আলম খান ভাই বলেন, ধরেন এই জায়গার 5 জন ব্যক্তি পূর্ব পরিকল্পনা কইরা কালকে, আগামীকাল বার কাউন্সিলে, মানে আগামীকাল গোপালগঞ্জ জেলা বার অ্যাসোসিয়েশনে গিয়ে ভাঙচুর করছে, ভাঙচুর করতে স্টাফরে মারধর করছে। এখন এই 5 জন ব্যক্তিরে স্টাফরে যে মারধর করছে, এটা সাধারণত 323-এ পড়ে, ভলেন্টারি কজিং সিম্পল হার্ট 323। এখন এই 5 জন ব্যক্তিরে সমানভাবে দায়ী করার জন্য আপনি কি 34 আনবেন নাকি 149 আনবেন? আপনি ব্যাখ্যা দেন। যেহেতু তারা সবাই গেছে ওখানে, এক্ষেত্রে তারা 149। প্রশ্ন শুনছেন? সবাই তো ওখানে উপস্থিত ছিল, সমানভাবে অন্তত এই বরকত সাহেব বলেন। বললাম যে আপনারা 5 জন এই জায়গা থেকে পূর্ব পরিকল্পনা করে গেছেন, আগামীকাল ধরেন গোপালগঞ্জ বার অ্যাসোসিয়েশনে গিয়ে রেজাউল আর এসকেন্ডে মারবেন, এই পরিকল্পনা করে গেছেন, এবং ঠিকই যাইয়ে তাদের হালকা মারধর করছেন। এখন আপনাদের যে অপরাধ, এটা 323-এ পড়ে। এখন রিজাউল আর ওনাদের যে মক্কে উকিল সাহেব, ওরা তো মামলা করবে আদালতে আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের 5 জনকে দায়ী করার জন্য 323-এর সাথে কি আনবে? 34 আনবে নাকি 149 আনবে? কেন, ব্যাখ্যা দেন। ধন্যবাদ। শুনেন, এটা আমি যে জায়গায় পূর্ব পরিকল্পনা আছে এবং অপরাধটা সংগঠিত হয়ে গেছে, সেটা চোখ বন্ধ করে কত 34, ঘটনাটা ঘটলি চৌধুরী, এবং ঘটাইতে হবে। 149 কেন হবে না? ভাই পরে আগে শুনে পরে। আচ্ছা, 149 আনবে না কারণ এই জায়গা প্রি প্ল্যান ছিল না, মানে প্রি প্ল্যান আছে তাই। বুঝতে পারছেন? আচ্ছা, আর যারা যারা আমার ভাই থামেন, থামেন, সুযোগ পাবেন, কিভাবে আনবেন সুযোগ দেবানি। আগে ওনার ওনার ভুলটা আমি দূর করি। যে জায়গা প্রি প্ল্যান ছিল এবং কার্য সংগঠিত হয়েছে, তো এই জায়গা লাগবে কত 34। বুঝতে পারছেন? আর যদি এরকম হতো যে ওনাদের কোনো পূর্ব পরিকল্পনা নাই, ওনারা সবাই শিক্ষানবিশ আইনজীবী গেছে, স্ক্যানার রেজাল্ট খারাপ ব্যবহার করছে, তখন 2 জনের দেশে গণদোলাই, তখন আসবে কত 150। হঠাৎ এলেই হ্যাঁ, 4 জন আসলে 34, জি, যৌথভাবে দায়ী করার জন্য। আর প্রি প্ল্যান তখন, তখন প্রি প্ল্যান, আচ্ছা এখন কাহিনী আছে। চার, সেটা হচ্ছে পরের প্রশ্ন। আগে, আচ্ছা ওটা আসতেছি, আগে যা বুঝাইছি বেসিক এইটুক বুঝতেন কিনা? আচ্ছা, আপাতত এইটুক বুঝতেন কিনা? এই 34 আর 149 ক্লিয়ার? ধন্যবাদ।
না আরো অনেক আছে সামনে, সেই হিসাবে বলছে। হ্যাঁ, ওরা বলতেছে কি সামনে অনেক আছে, 60 36 38 আছে, সেই হিসাবে বলছে। আচ্ছা, থাক থাক থাক। এই শুনেন, 34 আর 49 শুনেনছে। এবারে আসে আমরা, শুনেন। আচ্ছা, একটা প্রশ্ন করে ওনারে প্রশ্নটা করতে দেন, বলেন। জি জি জি। একে দাঁড়ায় আনা গেলে তো আনতেনি, তাহলে তো দেশ ছেড়ে যাওয়া লাগতো না। বঙ্গবন্ধুর যে আচ্ছা, ধন্যবাদ। শুনেন 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 শুনেন, ওই যে 34, সবাই পূর্ব পরিকল্পনা, এই জায়গায় 34 149 দুইটাই আসবে, আমি আপনার রেফারেন্স দিই, শুনেন। যদি 1971 সালে বাংলাদেশ স্বাধীন না হতো, তাহলে আজকে যারা মুক্তিযোদ্ধা তারা হয়তো সব কি রাষ্ট্রদ্রোহিতা, আর যারা রাজাকার তারা হয়তো মুক্তিযোদ্ধা। মানে এটা অনেকটা রিস্কি যে উল্টে যাইতো। ধরেন আজকে সরকার প্রধান চলে গেছে, এই কারণে সরকার গঠন করতে, এখন আপনি যদি দেখছেন কিনা সোশ্যাল মিডিয়ায়, শেখ হাসিনার বিরুদ্ধে সর্বপ্রথম যে মামলাটা হয়েছে ঢাকা শহরে, মোহাম্মদপুর থানা না নিউ মার্কেট থানায়, আমি আজই কপি দেবানি, ওই জায়গায় 3টা ধারা, 8 জনের বিরুদ্ধে মামলা করছে। স্বরাষ্ট্রমন্ত্রী আছে, হাবিব সাহেব আছে, অন্য শেখ হাসিনা আছে, অন্যান্য আছে, 8 জন। এই জায়গায় ধারা হলো 302, 34, 149। 302, 34, 149, মানে এই জায়গায় 34ও আছে, আবার কি 149। তার মানে ধরেন পূর্ব পরিকল্পনা করছে, আগে কয়জনে ছিল পূর্ব পরিকল্পনা, আর কয়জন হলো ইনস্ট্যান্টলি যা করতে বলছে তাই করছে। তা তাদের দায়ী করার জন্য কত, 149। আর যারা পূর্ব পরিকল্পনা আছে তাদের কত, 34। ঠিক আপনার প্রশ্নের উত্তর দিই, যে তারা যদি পূর্ব পরিকল্পনা কইরা যদি সরকার পতন করে থাকে, যারা এই সমন্বয়ক যারা, তাদের দায়ী করতে আসবে কত, 34। আর যে সকল বিক্ষুব্ধ জনতা যে তাদের সাথে ইনস্ট্যান্টলি যোগ দিয়েছে, তাদের কত, 149। সেই কথাই বলতে এখানে বাগদাওয়ার ঘটনা, সরি বার অ্যাসোসিয়েশনে যে এই যে এই গাড়ি মারতে গেল ওখানে 149 জাত, আমি এই জন্য করছি এই ঘটনা। সবাই থামেন, শুনেন। এখন আপনার বলতে দেবানি, শুনেন, প্রশ্ন করেন, ধন্যবাদ। একটু ব্যাখ্যা দিই, তাহলে আশা করি আমাদের 34 149 বোঝা গেছে। এখন আমাদের বুঝতে হবে, যদি এরকম হয়, ধরেন 2 বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা করছে, আমরা পরিকল্পনা করলাম যে আগামীকাল অমুক রেজাউল্লে আর এসকেন্ডে যায় মারবো, কিন্তু তার আগে থেকে আমাদের পূর্ব পরিকল্পনা ফাঁস হয়ে গেছে, আমরা তারে মারতে পারি নাই, বাট আমাদের 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে কি ছিল, পূর্ব পরিকল্পনা ছিল। তাহলে এখানে তো আমরা আমরা জানি 34 আনতে হলে পূর্ব পরিকল্পনা থাকে এবং ঘটনা সংঘটিত হতে হয়, কিন্তু এই জায়গায় পূর্ব পরিকল্পনায় আছে কিন্তু ঘটনা কি ঘটে নাই। তাহলে এখানে কি হবে, এটা 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 অবশ্যই অপরাধজনক ষড়যন্ত্র। 120 খ, 120 খ, যখন 2 বা ততোধিক ব্যক্তি কোনো বৈধ কাজ অবৈধ উপায় করার জন্য বা কোনো অবৈধ কাজ করার জন্য সম্মত হয়, জাস্ট তারা কি করছে, একমত হইছে, তখন সেটারে বলে কি, অপরাধজনক ষড়যন্ত্র বা ক্রিমিনাল কনস্পাইরেসি। বাট তারা যদি কাজটা করে ফেলতো, তাহলে তো আসতো কত, 34। যেহেতু করি নাই। তাহলে 34 আর 120 ক্ষয়ের মধ্যে পার্থক্য কি, একটা হলো প্রি প্ল্যান ছিল, অপরাধ হয়েছে, আর একটা হলো শুধু প্রি প্ল্যান ছিল, অপরাধ হয় না। এটা হলো কত, 120 খ। তাহলে আমরা কিন্তু 3টা বুঝে ফেলছি, দেখেন, 34 বুঝছি, 149 বুঝছি, 120 কত, খ বুঝছি। ধন্যবাদ। এখন বুঝবো 109। এটা অ্যাকচুয়ালি 109 না বলে 107 বললেও 109 বলি। দেখেন, প্ররোচনা। প্ররোচনা হচ্ছে যে সর্বনিম্ন একজন, সর্বোচ্চ কোনো সীমা নাই। একজন ব্যক্তি যদি আর একজন ব্যক্তিরে কোনো অপরাধ সংগঠনে প্ররোচিত করে বা সহায়তা করে, সে দায়ী হবে, তাতে ওই অপরাধটা সংগঠিত হোক বা না হোক। আমি যদি আপনাদের বলি যে আগামীকাল গিয়ে অমুক জায়গা ভাঙচুর করেন, বা অমুকরে, অমুকের ঘরে আগুন দেন, অমুকের চুল টেনে ছিঁড়ে ফেলেন, এই যে যে আমি আপনাদের বললাম, আপনারা অপরাধটা করেন বা না করেন, আমি যে আপনাদের আপনাদের যে যে প্ররোচনা দিলাম, আমি দায়ী হব কিসের জন্য, প্ররোচনার জন্য। বুঝতে পারছেন? তাহলে 34-এর সর্বনিম্ন কয়জন, 2 জন। অপরাধ অবশ্যই সংগঠিত হওয়া লাগে। 149 সর্বনিম্ন কয়জন, 5 জন। বেআইনি সমাবেশের সদস্য হয়, আর কিছু করুক বা না করুক, অবশ্যই কি থাকা লাগবে, বেআইনি সমাবেশ।
120 খতে সর্বনিম্ন কয়জন? 2 জন। 109 সর্বনিম্ন কয়জন? একজন। এবং এখানে একটা জিনিস আপাতত মনে রাখেন, যে প্ররোচনা দিলে অপরাধটা সংগঠিত কি হোক বা না হোক, যে প্ররোচনা দিতে সে দায়ী হবে। তাহলে আমাদের 109ও শেষ। 121 ক যেটা, এটা আলাদা করে আলোচনার কিছু নাই, যে বাংলাদেশের ভিতরে বাইরে বৈশা যদি বাংলাদেশে যুদ্ধের জন্য ষড়যন্ত্র করে তাইলে হলো 121 ক। না, ওটা পরে। আচ্ছা, এখন দেখেন 396 বলেন ভাই। জি। হ্যাঁ, যদি যুদ্ধ ঘোষণার উদ্যোগ, যুদ্ধ ঘোষণা সহায়তা করা, তারা তো আর, হ্যাঁ, এখন 124 হলো রাষ্ট্রদ্রোহিতা, যখন সরকার নিয়ে হিংসাত্মক কিছু বলে, হিংসাত্মক কিছু বলে, আর যদি দেখাইতে পারে যে যুদ্ধ ঘোষণা করছে বা যুদ্ধ ঘোষণার উদ্যোগ নিছে, তাহলে সেই ক্ষেত্রে 121 ক। এখন কে কি করছে সেটা হলো পরের কথা, আপনি মামলা সাজান কি কে কি করছে তার উপরে, না আপনি আপনার ইচ্ছা মতো মামলা সাজান। আমরা ফৌজদারি মামলা, হ্যাঁ সেটাই বললাম, করতে ধরেন হালকা একটু, এখন ওই হালকার উপর যদি আপনি মামলা করতে যান তাহলে ঝাপসা হয়ে যাবে। তাহলে এই কারণে ওদের সাথে আমার আরো কিছু কইরা, এখন আবার অনেকে যারা বলবে যে উকিল তো মিথ্যা কথা কয়, তা আগে আগে ধইরা বাছাই করে বাড়ি দিবেন, যে উকিল মিথ্যা কথা বলে, মিথ্যা কথা ধরেন আমি বললাম, মিথ্যা কথা বললি তো ওইটা আবার প্রমাণ করা লাগতেছে না ভাই, ওইটা আমার সাক্ষী দিয়ে প্রমাণ করা লাগবে, আবার প্রতিপক্ষের আইনজীবী এসে কি করবে, জেরা করবে, সবকিছু মিলে তারপর হলো বিচারক সাক্ষ্য দেবে। তার মানে আমি মিথ্যা কথা বললেই তো এটা সত্য হয়ে যাচ্ছে না, মিথ্যা যদি বলে থাকি আমার তো এটা কি করতে হবে, প্রমাণ করতে হবে, প্রমাণ ছাড়া কিন্তু হবে না। এবং আমার তো রিস্ক থাকে, আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে তো আবার আমার বিরুদ্ধে মামলা হবে। তো যাই হোক, আমরা লাস্টের যে ধারাটা সেটা হলো 396 ধারা। 396 ধারায় বলছে, আহ শুনেন, 4 জন ব্যক্তি 1 থেকে 4 জন মিলে করলে সেটা বলে দস্যুতা। মানে আমরা যে ছিনতাই তো বুঝি, ছিনতাই মানে হচ্ছে যারো কারো কাছ থেকে কোনো মূল্যবান জিনিস নিয়ে নিয়ে ভয় দেখাইয়া বা তার আঘাত করে নিয়ে নেওয়া, যখন 1 থেকে 4 জন করে তখন সেটার বলে দস্যুতা, রবারি বা ছিনতাই। রবারির আর এক নাম কি? ছিনতাই। আর যখন ওই কাজটা 5 জন বা ততোধিক ব্যক্তি মিলে করে তখন সেটারে বলে কি? ডাকাতি বা ড্যাকুইতি। তো এখন শুনেন, এই 396 ধারায় বলছে খুন সহ ডাকাতির সাজা। কিসের সাজা বলেন? শুধু খুনের সাজা আছে কিন্তু 302 ধারায়। বাট কেউ যদি ডাকাতি করতে গিয়ে খুন করে তাহলে সেটা 302 হবে না, সেটা কত? 396। শুনেন, 396 ধারায় বলছে যে ডাকাতি সংগঠন কালে যদি কোনো একজন সদস্য খুন করে, ডাকাতির সদস্য খুন করে, তাতে অন্য সদস্যদের সম্মতি থাক বা না থাক, সবাই সমানভাবে তাই। ধরেন আমরা সবাই মিলে এখানে যারা আছি, অনলাইনে যারা আছি, সবাই মিলে ডাকাতি করতে গেছি। And ডাকাতি করতে গেছে, আমাদের মধ্যে যদি এরকম থাকে যে ভাই আগে থেকে বললাম যে আমরা ডাকাতি করব, পারলে করব, না করলে ফেরত আসবো, কিন্তু কারো হত্যা টত্যা করবো না, সবার মধ্যে আগে থেকে একটা পরিকল্পনা আছে, কিন্তু তারপরেও এই বদরাগী একজন আছে, ধরেন বাধা দিছে ঠিকই, জিনিসপত্র দেয় নাই, হত্যা করে আসছে, তাতে কিন্তু আমি স্যার অন্য কারো কি ছিল না, সম্মতি ছিল না, কিন্তু ও হত্যা করছে, আমরা সবাই সমানভাবে তাই হবো। এটাই কত দ্বারা? 396 দ্বারা। যদি এরকম হয় যে যখন আঘাত করতে গেছে তখন বললাম যে ভাই মারিস না, আমরা ওর মারামারির দরকার নাই, হত্যা করার দরকার নাই, তাও শুনে নাই, হত্যা করে ফেলছে, তাও আমরা সবাই সমানভাবে তাই হবো। এখন একটা কথা শুনেন, তানভীর আলম খানই বলেন, কেউ বলবেন না, তানভীর আলম খান বলেন যে ধরেন আমরা এই জায়গায় যারা আছি 5 জন মিলে পরিকল্পনা করলাম ডাকাতি করব, এবং আমাদের যদি কেউ বাধা দেয় তারে হত্যা করব, এবং ঠিকই আমরা 5 জন মিলে ওখানে গেলাম, আমাদের বাধা দিল, হত্যা করে সোনা গহনা যা যা আছে সবকিছু নিয়ে আসলাম। এখন আমাদের বিরুদ্ধে আমাদের পূর্ব পরিকল্পনাও ছিল। এখন তানভীর আলম খান বলেন যে আমাদের মামলা হবে কোন কোন ধারায়? আপনি উকিল হইলে কোন কোন ধারায় করতেন বলেন? ভুল হয়ে আপনি তানভীর আলম খান না, ওনারে বলেন। ভুল হয়ে কোন তো হয়ে গেছে, কোন হয়েছে? কোন সহ ডাকাতির সাজা 396 আমাদের পূর্ব পরিকল্পনাও ছিল। আর তাহলে 396, 302 আর হলো 34। ধন্যবাদ। বিকাশ কোনটা আনবেন? 93, 34। ধন্যবাদ। আশিক সাহেব,
আপনি কোনটা আনবেন? 93 34 হাফিজ। আর এক ধারা দিলে উকিলি জোর হবে, মক্কেল তো কবে এমন কিছু জানে না। তো ধারা মোটে একটা দিছে, কে একটা কে 120 শুনেন, কিছু করো। আপনারা যে 34 আনছেন, 302 আনছেন, এটা আনার দরকার নাই। ওই 96 এর ভিতরে এটা হলো ইনস্ট্যান্ট নুডলস, সব আছে, খালি গরম পানি ঢালি দিতে হবে। তো এটা হচ্ছে ওই 34 এর ভিতরে কি আছে, ওই জায়গা বলাই আছে, ওই জায়গা বলাই আছে যে ডাকাতির সময় যদি কেউ খুন করে সবাই সমানভাবে দায়ী হবে। তাহলে আমরা 34 আনি কেন? সবাই দায়ী করার জন্য। তাহলে দায়ী করার বিষয়টা তো 396 এর মধ্যে অলরেডি আছে, তাহলে তো আমার 34 দরকার নাই। আবার খুন সহ ডাকাতি 302ও আলাদা করে দরকার নাই, কারণ এই জায়গা তো বলাই আছে খুন সহ ডাকাতি। তাহলে মামলা হবে শুধু কোন ধারায়? 396 ধারায়। বুঝতে পারছেন? শুধু এই বার কাউন্সিল পরীক্ষায় প্রশ্ন আসছে, এইভাবে আসছে। হ্যাঁ, এইভাবে আসছে, এইভাবে আসতে পারে যে তাদের মধ্যে খুন করার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, তারপরেও ডাকাতির সময় খুন করছে। এক, আবার এই প্রেক্ষাপটে আসতে পারে যে তখন ডাকাতি করতে গেছে, একজন যখন খুন করতে গেছে বাকি সবাই মিলে বাধা দিয়েছে যে তুই হত্যা করিস না, তাও 396। ডাকাতি করতে গেছে, ধরা খাবে এমন সময় গুলি করে পালাই চলে আসছে, কোনো জিনিসপত্র নেয় নাই, তবুও 396। যতগুলা আছে ডাকাতির সময় খুন করলেই সেটা কত? 396। এই 396 জন্য একজন হাইকোর্টের ভাইবা পরীক্ষার্থীর 2বার ভাইবা দেওয়া লাগছে। তারে ভাইবার সময় তার জিজ্ঞেস করছে আপনি কোন সাইডে প্র্যাকটিস করেন, সে মুখ ফুসকে বলে বলছে ফৌজদারিতে, খালি ফৌজদারি। এন্ড বিচারপতি জিজ্ঞেস করছে তাহলে বলেন তো খুন সহ ডাকাতি কত ধারা? সেও জানে 396, কিন্তু সেও মুখ ফুসকে বলে ফেলছে 398 ধারা। যে এই হলো প্র্যাকটিস করেন আপনি, যান। তাহলে তার আবার আগামী বছর একবার ভাইবা দিয়ে উকিল হওয়া লাগছে। তো যাই হোক, আশা করি 34, 149, 109, 120 খ, 396 বুঝতে পারতেন। কে বুঝেন নাই কাইন্ডলি প্রশ্ন করেন। স্যার 396 সঙ্গে কি 149 যোগ করা যাবে কিনা, যে উদাহরণটা দিছিলেন ওই ক্ষেত্রে? 396 সাথে 149 তো দরকার নাই, আপনি তো 149 আনেন তো যৌথভাবে দায়ী করার জন্য। সেটা তো আমার তো ওই 396 এর ভিতরেই আছে। এই বলেন কোনটা? জি, অন্য কোনো প্রশ্ন বলেন ভাই। অন্য কোনো প্রশ্ন আছে? টুটুল বাক্সির আরিফ সাহেব, বিথিকা। আর এই 5টা সেকশনের মধ্যে 396 হলো সবার বা আচ্ছা, ধন্যবাদ। আমরা নামাজে যাব, নামাজ পড়ে এসে আবার শুরু হবে। তো বিরতির আগে আমরা পরার্থ দায় কি এটা সম্পর্কে বিস্তারিত আমরা জানলাম। তো এখন আমরা দেখব যে অভিন্ন অভিপ্রায় এবং যৌথ দায়, কমন ইন্টেনশন এন্ড জয়েন্ট লাইবিলিটি, এই অধ্যায়টা আলোচনা করছে 34 থেকে 38 ধারা। এই 34 থেকে 38 5টা ধারাই আমরা জানবো, 34, 35, 36, 37, 38, কমন ইন্টেনশন এন্ড জয়েন্ট লাইবিলিটি। তো 34 থেকে 38 যে প্রারম্ভিক যে আলোচনা, এটার আমি পড়তে চাচ্ছিলাম না, এটা মোটামুটি দেখলে বুঝবেন। এখানে একটা ছক আছে, একটা বক্স আছে, এই বক্সটা একটু আমরা লক্ষ্য করি। দেখেন 34 ধারায় বলছে যে অভিন্ন অভিপ্রায় বা কমন ইন্টেনশন নিয়ে অপরাধ করলে, 34 বিস্তারিত আমি ব্যাখ্যা করছি আপনাদের। 35 ধারা দেখেন, অপরাধজনক জ্ঞান এবং অভিপ্রায়, ক্রিমিনাল নলেজ এন্ড ইন্টেনশন নিয়ে অপরাধ করলে ব্র্যাকেটে লেখেন একই অভিপ্রায়। 35-এর ওই জায়গা ব্র্যাকেটে লেখেন একই অভিপ্রায়। কি বেনজির সাহেব বই পান নাই? আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন, তাহলে একই একই অভিপ্রায় ইংরেজিতে বলে সিমিলার ইন্টেনশন, সিমিলার, SIMILAR, সিমিলার ইন্টেনশন। তো এখন দেখেন, অভিন্ন অভিন্ন অভিপ্রায় কি এটা কিন্তু আমরা জানছি।
একই অভিপ্রায় জিনিসটা কি? একই অভিপ্রায় হলো, ধরেন আপনি একজন একজন লোক একটা বাড়িতে চুরি করতে গেছে, তো ওখানে গিয়ে দেখা গেল যে 5 জন চোর ধরা খাইছে একসাথে, কিন্তু 5 জন আসছিল 5 জনের মতো করে, 5 জনের মধ্যে কোনো যোগসূত্র নাই, কিন্তু 5 জনই ওখানে কি করতে গেছে? চুরি করতে গেছে। ধরেন গণভবনে যারা গেছে সবার তো যোগসূত্র ছিল না, অনেকে গেছে নিজেদের মতো করে দেখ, ঠিক আছে? ওই জায়গা দেখ ওই আচ্ছা থাক থাক ওই জায়গা। আচ্ছা দেখেন, তাহলে ওই জায়গায় তাদের মধ্যে যাদের মধ্যে পূর্ব পরিকল্পনা ছিল না, একটা বাড়িতে 5 জন চুরি করতে গেছে, কিন্তু 5 জন আর একজনের সাথে কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, তারা চুরি করতে গিয়ে ধরা খাইছে বা পরে টের পাওয়া গেছে যে ওই 5 জন চুরি করছে। তো তাদের অভিন্ন অভিপ্রায় ছিল না, তাদের ছিল কি? একই অভিপ্রায় বা সিমিলার ইন্টেনশন। তাদেরকে দায়ী করার জন্য 379, চুরির সাথে যোগ হবে 35। হ্যাঁ, মামলা একটাই। আপনি যদি 35 আনার কেন উদ্দেশ্য বা 34 আনার কেন উদ্দেশ্য, যাতে এক মামলায় সবার বিচার করা যায়, নাইলে তো আপনার ওই যে কয়জন 1,000 লোক হইলে মামলা কয়টা? 1,000। হ্যাঁ, তো এই ক্ষেত্রে 35 আনতেছে কিসের জন্য? যাতে যাদের একই অভিপ্রায় আছে সবাইরে একসাথে কি করা যায়? বিচার করা যায়। বাট আপনি প্র্যাকটিসে এক জীবনে 35 ধারা কোনোদিন দেখেন নাই, কোর্ট কাছারিতে দীর্ঘদিন যাবত আসতেছেন, 35 দেখছেন কোনোদিন? নাই। সব জায়গায় আইনে দেয় কি? 34। বাট এক্ষেত্রে 35ও আনা যায়। তো যদি আপনাকে বলে অভিন্ন অভিপ্রায়, তাহলে কত? 34। যদি বলি একই অভিপ্রায়, এই তানভীর আলম খান, অভিন্ন অভিপ্রায়ের একই অভিপ্রায়ের মধ্যে পার্থক্য কি বলেন? রুবেল এক, কি পার্থক্য বলেন? হ্যাঁ, একই কথা হলো। আপনি আপনি বুঝেন না এখনো। একই 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 কথা হলো আরিফ সাহেব, আপনার দ্বারস্থ না হয়ে আমি আর পারলাম না। আপনি একটু বলেন যে অভিন্ন অভিপ্রায়ের একই অভিপ্রায় কি? না, এটা ধরে বলেন একটু। মানে আর মাইক্রোফোনে যে সম্মানিত এটা বক্তা। একটা সিম্পল বিষয়, কিন্তু বিষয়টা আবার জটিল আছে। এটা হচ্ছে কেমন, ওই ওই 34 আর হচ্ছে 35, এই জিনিসটা শুনতে এক, কিন্তু মাঝখানে একটু ফাঁক আছে। সেটা হচ্ছে 34টা হচ্ছে যে পূর্ব পরিকল্পনা থাকতে হবে এবং কাজটা হতে হবে। আর 35 হচ্ছে এর কোনো পূর্ব পরিকল্পনা নাই, টোটাল বাদ। চুরি করতে গেছে 5 জনে 5 রকমের নিয়ে, কার কি ইন্টেনশন ছিল এটা কেউ জানে না। ঘরের মধ্যে যে দেখে যে 5 জন, কি রে তুই, আমিও তো চুরি হতে এসেছি, ও কয়, আমিও তো চুরি হতে এসেছি। তা আমার জানাবি নে, কেউ জানায়নি, কিন্তু যাই দেখে যে সব এক জায়গা। এই আচ্ছা 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 দেখেন, ধন্যবাদ আরিফ সাহেব। আচ্ছা দেখেন, ঠিক আছে। দেখেন, আমরা 37 ধারায় আসি। কতিপয় কার্যের একটি সম্পাদনের মাধ্যমে অপরাধের সহযোগিতা করলে, এটা বিস্তারিত করবো, বাট আমি উদাহরণ দেই। আমরা দুইজনে মিলে, দুইজন ব্যক্তি পরিকল্পনা করছে যে আমরা অমুককে বিষ খাইয়ে খাইয়ে আস্তে আস্তে মারবো। তুই একদিন যায় চার সাথে হালকা বিষ দিবি, আমি একদিন কোল্ড ড্রিঙ্কস এর সাথে হালকা বিষ দেবো, এইভাবে দিতে দিতে একসময় সে কি মারা যাবে। তো দেখা গেল দুইজনে মিলে পরিকল্পনা করলো, তো একজনের বিষ খাওয়াইলো, প্রথম যেদিন বিষ খাওয়াইছে সেদিনই সে মারা গেছে। দ্বিতীয় জনের আর বিষ খাওয়ানো লাগে নাই, কিন্তু এই জায়গায় দুইজনই সমানভাবে দায়ী হবে, কারণ তারা, এই যে দেখেন, কতিপয় কার্যের একটি সম্পাদনের মাধ্যমে অপরাধের সহযোগিতা করলে, কারণ তারা কতিপয় কার্যের মাধ্যমে একটা অপরাধ করার পরিকল্পনা করেছিল। যদিও একজন করছে তাতেই ঘটনা ঘটে গেছে, যে করে নাই সেও সমানভাবে কি তাই হবে। অথবা ধরেন ক বিষ খাওয়াইছে মরে নাই, খ যেদিন বিষ খাওয়াইছে সেদিন মারা গেছে, তাহলে এই জায়গায় ক্ষয়ের সাথে সাথে কে কও দায়ী হবে। এটাই কত দ্বারা? 37 দ্বারা। আচ্ছা
আমরা বিস্তারিত পড়বো, তার আগে 38 ধারাটা দেখেন। অপরাধজনক কার্য সংগঠনে নিয়োজিত বা জড়িত থাকলে, আচ্ছা এটা আমরা পরে ব্যাখ্যা করতেছি, আগে 34টা একটু পড়ি। দেখেন 34টা ব্যাখ্যা করলাম, সেটা একটু পড়ি। সো অভিন্ন অভিপ্রায় বাস্তবায়নে ব্যক্তি কর্তৃক সাধিত কার্যসমূহ, দেখেন 34 ধারায় বলা হয়েছে গোল দিবেন যখন দুই বা ততোধিক ব্যক্তি, দুই বা ততোধিক গোল দেন। কতজন ব্যক্তি বলেন তো? দুই বা ততোধিক ব্যক্তি তাদের গোল দিবেন, অভিন্ন অভিপ্রায়, এটা গোল দিবেন। অভিন্ন অভিপ্রায় বাস্তবায়ন করার জন্য কোনো গোল দিবেন অপরাধমূলক কাজ করে, মানে অভিন্ন অভিপ্রায় অনুযায়ী কাজটা কি হয়ে গেছে, তাদের প্রত্যেকে উক্ত অপরাধমূলক কাজের জন্য এমন ভাবে দায়ী হবে যেন কাজটি সে আন্ডারলাইন করবে নিজে একা করেছিল, অর্থাৎ একা করলে যেভাবে দায়ী হবে সবাই সবাই সমানভাবেই দায়ী হবে। এটাই 34। তো এখন দেখেন অভিন্ন অভিপ্রায় অর্থ আসলে কি। দুই বা ততোধিক ব্যক্তি একই অভিপ্রায় অপরাধ করলে তাদের অপরাধ করার অভিন্ন অভিপ্রায় ছিল বলে মনে করতে হবে। অভিন্ন অভিপ্রায় অর্থ হলো, আন্ডারলাইন করেন, পূর্ব পরিকল্পনা, মনের পূর্বের সমাবেশ। অপরাধ সংগঠনে গঠিত দলের সকল সদস্যদের মধ্যে গোল দিবেন, সকল সদস্যদের মধ্যে গোল দিবেন, পূর্ব আলোচনা এবং উক্ত পরিকল্পনা বা আলোচনা কোনো অপরাধের জন্য যৌথভাবে দায়ী করা যাবে। কি যৌথভাবে দায়ী করার কি বলছে? জয়েন্টলি লায়াবিলিটি। জি, তারিখ দিয়ে নাম লেখেন। এক নাম দেখেন, শর্ত সমূহতে আসি আমরা। শর্ত সমূহ 34 ধারার অধীন অভিন্ন অভিপ্রায় নীতি প্রয়োগ করে আহ, কতিপয় ব্যক্তিকে যৌথভাবে দায়ী করতে হলে নিম্নলিখিত শর্তসমূহ পূরণ করতে হবে। এক, সর্বনিম্ন দুই বা ততোধিক সদস্য থাকতে হবে। জায়গা কয়জন? সর্বনিম্ন কয়জন? দুই বা ততোধিক। তারা কোনো একটি অপরাধজনক কাজ সম্পাদন করলেন, করবে মানে অলরেডি করে ফেলছে। জি, অভিন্ন অভিপ্রায় বাস্তবায়নে তারা এমন অপরাধজনক কার্য সম্পাদন করে, অপরাধজনক কার্যটি সম্পাদনে আন্ডারলাইন করবেন সকলে অংশগ্রহণ থাকবে। সকলের কি থাকবে? সকলের অংশগ্রহণ থাকবে, অর্থাৎ দলগতভাবে অপরাধ সংগঠনে প্রকৃত অংশগ্রহণ করা। এটা যথেষ্ট যে আন্ডারলাইন করেন সে যদি সে নিকটে কোথাও দাঁড়িয়েও থাকে, যেমন সে গেটে পাহারাদার হিসেবে দাঁড়াতে পারে এবং তার সহযোগীদেরকে আসন্ন কোনো বিপদের বিষয়ে অবগত করতে পারে। ধরেন সহযোগীরা ভিতরে চুরি করতেছে আর সে গেটে পাহারাদার হিসেবে তাদের অবগত করতেছে, তাহলে ওই পাহারা যারা ভিতরে কাজ করছে তারাও যেভাবে দায়ী, আর সে পাহারাদার হিসেবে থাইকে তারাও কি সেইভাবেই দায়ী। এটাই বলছে কততে? 34। এখন আপনি বলতে পারেন যে পাহারাদার হিসেবে থাইকে তার সমানভাবে দায়ী কেন হবে? কারণ আইনে বিধান করছে তাই হবে, কারণ তারা সবাই সবাই কি পূর্ব পরিকল্পনা করে এই কাজটা করতে আসছে। আচ্ছা, তারপরে দেখেন 34 ধারা প্রয়োগ করতে হলে অভিন্ন অভিপ্রায় সহকারে অপরাধ সংগঠনে অপরাধীর অংশগ্রহণ অপরিহার্য, কিন্তু অপরাধ সংগঠনের স্থানে আন্ডারলাইন করেন শারীরিক ভাবে উপস্থিত থেকেই যে অপরাধ অংশগ্রহণ করতে হবে এমন কোনো বিধান নেই। কি দাগান না কেন আপনি? উনি দাগায় না? শারীরিক ভাবেই যে উপস্থিত থেকেই যে এমন অংশগ্রহণ করতে হবে এমন কোনো কি নাই, বিধান নাই। শুনেন, কোচিং এ পড়ানোর হলো দুইটা স্টাইল। এক হচ্ছে কি যে আমাদের এই জায়গা অনলাইন অফলাইন যারা আছেন, আমাদের এই জায়গা কিন্তু কোনো মার্ক বোর্ড নাই, হোয়াইট বোর্ড বলেন ব্ল্যাক বোর্ড আছে, কিছু আছে নাই, আমরা বোর্ড ছাড়া পড়াই। তো এখন আপনাদের হচ্ছে আমি হাতে কলমে একেবারে ভাত যেরকম মাখায় খাওয়াই দেওয়া সেরকম খাওয়াই দিই। এখন যদি এরকম হতো যে আমার এই জায়গা বোর্ড আছে, আমি অভিন্ন অভিপ্রায় আর অভিন্ন উদ্দেশ্য আমার মতো করে আলোচনা করলাম, আপনারা আপনাকে মতো নোট করলেন, আর আমি শীট দিয়ে দিলাম, সেই শীট করে আপনি কিভাবে যে যার মতো করলেন, তাতে আমার কিন্তু কষ্ট কম হইতো। বুঝেন কিনা? কারণ আমি আমার মতো করে অভিন্ন অভিপ্রায় কি সাধারণ উদ্দেশ্য কি আলোচনা করলাম, আপনি খাতায় লেখলেন না শুনলেন এটা আপনার ব্যাপার, আমি শীট দিয়ে দিলাম, আপনি পড়ে আসলেন, পরীক্ষা নিলাম। তাহলে আমার এত দায় পড়ে নাই যে আপনারা লাইন বাই লাইন আমার দাগাই দিতে হবে, গোল দিতে হবে, ক্লাস স্টার্ট দিয়ে আরো কিছু লিখে দিচ্ছি। এটা এটা করা কেন? এটা আমি আমার ব্যক্তিগত জীবনে ভুক্তভোগী, এই কারণে আপনাদের আমি এইভাবে করা যে আমি যা নিজে যা বুঝি নাই, আমি বুঝি যে এই জিনিসটা ছাত্ররা বুঝতে পারবে না। আমি এটা বুঝি যে আপনারা যদি কোনো কোর্স ম্যাটেরিয়াল না দিয়ে আমি যদি আজকে কোনো শীট দিতাম, এই শীট আপনার কাছে থাকতো না। শীট আমি বলি এই যে বেনজি সাহেবের বই তাই এড়াই যাচ্ছে, আর শীট তো কোন জায়গায় থাকতো তার কোনো নাম নিশানা নাই। বুঝতে পারছেন? এখন আমি ইচ্ছা করলে আমি ইচ্ছা করলে আইন পাঠ বইটারে আমি নিজের মতো টাইপ করে আমি আপনাদের শীট দিতে পারতাম, তাহলে আমার আইন পাঠ বই থাকতো না, তখন খান ল একাডেমির শীট হতো।
আইন পাঠ বইটা আপনাদের কেন দেওয়া, আমরা যে হুবহু আইন পাঠ বই ফলো করি তাও না। জাহাঙ্গীর আলম সাহেব আমার কোনো টাকা পয়সাও দেয় না, ইভেন একটা ফ্রি কপিও দেয় না, কিন্তু তার বইয়ের পাবলিসিটি কিন্তু আমি করি। এখন এটা তার বইয়ের পড়ানোর সাথে সাথে আমি আপনারে দাগাই দিচ্ছি লাল কলম আনতে হবে কেন, এটারও বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। লাল কলম দিয়ে দাগাইলে এটা লাল কলমের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এই জিনিসটা আপনার চোখে বেশি বাড়বে। গোল দিতে বলি কেন, যখন আপনি পরীক্ষার রাতে পড়তে যাবেন তখন তো আপনার পুরো লাইন বাই লাইন তো পড়ার কোনো সুযোগ নাই, তখন আমি দেখবেন যে কোন জায়গা 3 স্টার দিতে বলছি, কোন জায়গা গোল দিতে বলছি, এই জিনিসগুলো আপনার কি চোখে পড়বে। বুঝতে পারছেন? আমরা, হ্যাঁ সেটা। তো এখন এত কথা বলার কারণ হচ্ছে যে আমি যখন কোচিং করছি, এক কোচিং এ ধরেন আপনি দেখবেন যে বিসিএস কোচিং করবেন, তারা কতগুলো বইয়ের নাম বলবে এই সেই, কিন্তু পড়ার দরকার আপনি বলবেন কোন বইতে পড়বেন কি পড়বেন। তারা তারা ওই কোচিং এ আইসা ব্ল্যাকবোর্ডে একটা জিনিস বুঝাই দিয়ে গেল, কিন্তু তাদের কোনো, আপনার কোনো নির্দিষ্ট একটা গন্ডি দিয়ে যাবে না, বলবে আপনি যে জায়গা খুশি সে জায়গাটা পড়েন, কিন্তু এই জিনিসটা আমি বুঝাই দিলাম, কিন্তু আমি তো আপনার একটা নির্দিষ্ট গন্ডি দিয়ে দিচ্ছি যে এর বাইরে আপনার কি পড়া লাগবে না। এটা যে কত বড় জিনিস এটা আপনি এখন বুঝতে পারতেছেন না। যারা ওই যে ধরেন কোচিং এ এক একজন 1 ঘন্টা ক্লাস নাই বা অন্য নাই, ব্ল্যাকবোর্ডে বা এসে আলোচনা করে গেলাম, আপনি আপনার মতো বুঝলে বুঝলেন, না বুঝলে নাই। কিন্তু আমি তো আপনার দাগাই দিছি, তানভীর আলম খান আপনি দাগাবেন, আপনি যে জায়গা আমি যে জায়গা দাগাইতে বলতেছি সে জায়গা দাগাবেন, যে জায়গা শুনতে বলবো শুনবেন, দাগাইতে বললে দাগাবেন। চোখ কান সবকিছুর কন্টাক্ট ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু আপনি বুঝবেন না। আর বার কাউন্সিল পরীক্ষায় পড়া হলো এমন পড়া, এই যে দেখেন এই জায়গায় অনেকে আছে পুরাতন পাপী, তারা অ্যাডভোকেট হওয়ার যোগ্য। এই যে রোকে আক্তার, ওই যে স্বপন, এই যে মাসুদ, এই যে আশরাফুল, এই যে আলামিন, এরা সবাই উকিল হওয়ার যোগ্য, কিন্তু কি যে কোনো কারণে হোক হয় নাই। না, এটা আমি পাপ বলতে রাজি না। আপনি একটা জিনিস মনে করবেন যে আল্লাহ যখন দেয়, মানে যখন যে যোগ্য সেই মুহূর্তেই তারে দিবে, এবং এটা আপনার আল্লাহ ভালো জানে কেন দেয় নাই, কিন্তু হতাশ হওয়া যাবে না। এই আর কি, অনেক কথা বলে ফেললাম, সবাই এই মনোযোগ দিবেন। দেখেন এই জায়গায় একটা কেস রেফারেন্স আছে, বরেন্দ্র কুমার ঘোষ বনাম কিং এম্পারর। এই কেস রেফারেন্স আমরা আপাতত একটু যদি দেখি তাও দেখেন পুরাতন বইতে নাই, বাট আপনার একটা আলোচনা শুনেন। 3 জন ব্যক্তি তাদের অভিন্ন অভিপ্রায় বাস্তবায়ন করতে পোস্টমাস্টারকে হত্যা করে। হত্যা করছে কয়জনে মিলে? 3 জনে মিলে। খুনের সময় গণেশ রুমের বাইরে দাঁড়িয়েছিল এবং গুলি করে হত্যায় অংশগ্রহণ করে নাই, মানে সে সরাসরি হত্যা করে নাই, বাট রুমের বাইরে ছিল, বরং তিনি বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। যেহেতু আসামিদের সকলের অভিন্ন অভিপ্রায় বাস্তবায়নে পোস্টমাস্টারকে হত্যা করা হয়েছে, সেহেতু তাদের সকলের ক্ষেত্রে 34 ধারা প্রযোজ্য হবে এবং তারা সকলে 302 ও 34 ধারায় যৌথভাবে দায়ী হবে, যদিও তাদের ব্যক্তিগত কার্য কি ছিল, ভিন্ন ভিন্ন ছিল। বুঝতে পারছেন? তাহলে এই জায়গা, এই যে বরেন্দ্র কুমার ঘোষ বনাম কিম এম্পেররের বলাই আছে একজন ব্যক্তি রুমের বাইরে দাঁড়া ছিল, বাট তাও সে সমানভাবে দায়ী হবে। জেনে রাখা ভালো। দেখেন দণ্ডবিধির 34 ধারার মূল কথা হলো অভিন্ন অভিপ্রায় নিয়ে সংগঠিত কোনো অপরাধজনক কার্যের জন্য কতিপয় ব্যক্তিকে যৌথভাবে দায়ী করা। তারপরে দেখেন 34 ধারা হলো, আন্ডারলাইন করেন, সাক্ষ্য আইনের একটি নীতি মাত্র। গোল দিবেন, এটা স্বতন্ত্র বা মৌলিক কোনো অপরাধ সৃষ্টি করেনি, পান না? আছে তো, এটা স্বতন্ত্র বা মৌলিক কোনো অপরাধ কি সৃষ্টি করে নাই। যদি বলে সাক্ষ্য আইনের কত ধারায় নীতিটা আছে? 10 ধারায়, সাক্ষ্য আইনের 10 ধারায়। অভিন্ন অভিপ্রায় এবং অংশগ্রহণ উভয়ের উপস্থিতি ব্যতীত দণ্ডবিধি 34 ধারা প্রয়োগ করা যায় না। কতিপয় ব্যক্তি অভিন্ন অভিপ্রায় নিয়ে অপরাধ করলে তাদের প্রত্যেকে একইভাবে দায়ী হবে এবং এমন ভাবে শাস্তি পাবে যেমনটি তারা দায়ী হতো বা শাস্তি পেত যদি তারা পৃথক পৃথক ভাবে অপরাধটি করত। তারপরে দেখেন কমন ইন্টেনশনের জন্য কোনো ব্যক্তিকে দায়ী করতে হলে গোল দিবেন, এটা গুরুত্বপূর্ণ, গোল দিয়ে 3টা স্টার দেন। অপরাধটি অবশ্যই সংগঠিত হতে হবে এবং সেখানে সর্বনিম্ন 2 জন আসামি থাকবে। সর্বনিম্ন কয়জন বলেন? 2 জন। তারপরেটা দেখেন অভিন্ন অভিপ্রায় কোনো, ওই একই কথা। আচ্ছা দেখেন অ্যাকিউজড মানে শাস্তি দেওয়ার পরে হলো আসামি, আমরা ওইটা ওই অত পার্থক্য করেন না, অভিযুক্ত আসামি একই। দেখেন অভিন্ন অভিপ্রায় কোনো অপরাধ না, বরং কতিপয় ব্যক্তিকে যৌথভাবে ফৌজদারি দায়ে অভিযুক্ত করার নীতি, যেমন দণ্ডবিধির 302 ধারার অধীন, আন্ডারলাইন করেন, 3 জন ব্যক্তিকে যৌথভাবে দায়ী করতে 34 ধারা নীতি প্রয়োগ করা যেতে পারে। এখন দেখেন বইতে আছে সিমিলার ইন্টেনশন এন্ড কমন ইন্টেনশন, অলরেডি আমি বুঝাইছি। সিমিলার ইন্টেনশন আছে কততে? 35। আর কমন ইন্টেনশন কততে?
আইনের ভাষা আলাদা, আপনার কাছে মনে হবে দুইটাই এক, কিন্তু আসলে কি দুইটাই এক? 5 জন ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুযায়ী চুরি করতে গেছে, মানে নিজেদের মধ্যে পরিকল্পনা করছে 34, আর 5 জন গেছে 5 জনের মতো কইরা, এটা কত? 35। দেখেন, বাট যারা জানে না তাদের কাছে মনে হবে একই, যে 34-35-এর পার্থক্য জানে না, দিগেলে কি বলবে একই। দেখেন, একই অভিপ্রায় বা অভিন্ন অভিপ্রায়ের মধ্যে পার্থক্য আছে। অভিন্ন অভিপ্রায় হতে হলে কোন নির্দিষ্ট কার্য, আন্ডারলাইন করেন, পূর্ব পরিকল্পনা থাকতে হবে, কিন্তু একই অভিপ্রায়ের ক্ষেত্রে পূর্ব পরিকল্পনা প্রয়োজনীয় না। এই পূর্ব পরিকল্পনা প্রয়োজনীয় মানে হলো সবার সাথে পরিকল্পনা করার দরকার নাই, পূর্ব পরিকল্পনা আছে বাট আমার মাথায়, অন্য কারো মাথায় নাই। যেমন 4 জন ব্যক্তির চুরি করার অভিপ্রায় থাকতে পারে, কিন্তু চুরির বিষয়ে তাদের মধ্যে কোনো পূর্ব আলোচনা হয়নি, তারা একই দিনে একই স্থানে চুরি করতে গেল, এই ক্ষেত্রে আছে 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 তাদের যে চুরি করার অভিন্ন অভিপ্রায় আছে তা বলা যাবে না, বরং তাদের অভিপ্রায় একই। যদি এই 4 জন ব্যক্তি তাদের এই একই অভিপ্রায় বা চুরির বিষয়টি পূর্ব পরিকল্পনা করত, তাহলে তাদের মধ্যে চুরি করার অভিন্ন অভিপ্রায় সৃষ্টি হতো। আচ্ছা, তাহলে এখন আমরা চলে আসি, দেখেন 34 আর 149-এর মধ্যে পার্থক্য। কমন ইন্টেনশন, সাধারণ অভিপ্রায়, সাধারণ উদ্দেশ্য কি? কমন অবজেক্ট, কমন অবজেক্ট। আমরা প্রথমে চলে আসি পূর্ব পরিকল্পনা, এটা তো আছে, পার্থক্য আছে, দেখেন দেখেন, এই যে পার্থক্য পূর্ব পরিকল্পনা, দেখেন আমরা এটা বিস্তারিত আর না পড়ি, 34-এ কি থাকে? পূর্ব পরিকল্পনা থাকে। 149 দেখেন, সাধারণ উদ্দেশ্যের ক্ষেত্রে কোনো সাধারণ অভিপ্রায় বা পূর্ব পরিকল্পনা নাও থাকতে পারে, সাধারণত থাকে না, এটাই মনে করেন। সংখ্যাগত যদি আসি, বিস্তারিত পড়তেছি না, সংখ্যাগত এই জায়গা কত? 2 বা ততোধিক। আর 149-এ কয়জন? এখন আপনাদের মধ্যে অনেকের ভুল ধারণা আছে যে 5 জন হইলেই মনে করেন বোধহয় বোধহয় 149, 5 জন মানে তো সেটা 2 এর বেশি। আমি দেখবো যে পূর্ব পরিকল্পনা আছে কিনা। 3 নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখেন, অংশগ্রহণ এবং উপস্থিতি, পার্টিসিপেশন এন্ড প্রেজেন্স। অপরাধ সংগঠনে প্রকৃত অংশগ্রহণ থাকতে হবে এবং এই ক্ষেত্রে উপস্থিতি গুরুত্বপূর্ণ না, অর্থাৎ 34-এ উপস্থিতি থাকতেও পারে, এক জায়গায় শারীরিক উপস্থিতি থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু অংশগ্রহণ থাকতে হবে। শুধুমাত্র উপস্থিত থাকা 34 দ্বারা দায়ী করার জন্য যথেষ্ট না, বরং কোনো কাজের মাধ্যমে অপরাধ সংগঠনের কি অংশগ্রহণ থাকতে হবে। অপরদিকে 149 দেখেন, 149 ধারার ক্ষেত্রে অপরাধ সংগঠনে অংশগ্রহণ অপরিহার্য না। সাধারণ উদ্দেশ্য নিয়ে বেআইনি সমাবেশের সদস্য হিসেবে অপরাধ সংগঠনে শুধুমাত্র বল দেবেন উপস্থিতি, মেয়ার প্রেজেন্সি যথেষ্ট। অপরাধ সংগঠনে আন্ডারলাইন করবেন, অংশগ্রহণ করুক বা না করুক, শুধুমাত্র সাধারণ উদ্দেশ্য নিয়ে বেআইনি সমাবেশের সদস্য হওয়ার জন্য 149 ধারায় কি হবে? অপরাধী হবে। স্বতন্ত্র অপরাধ যদি দেখেন, আমরা জানি যে সাবস্ট্যান্টিভ অফেন্স যদি বলে, 34 কোনো স্বতন্ত্র অপরাধ সৃষ্টি করে নাই, বরং কতিপয় ব্যক্তিকে যৌথভাবে দায়ী করার জন্য সাক্ষ্য আইনের একটা কি নীতিমাত্র। অপরদিকে 149 ধারা এই জায়গায় একটু সংশোধন করেন, স্বতন্ত্র অপরাধ সৃষ্টি করেছে লেখেন, যদিও করেনিও বলা যায়, বাট অ্যাকচুয়ালি করেছে, কারণ বেআইনি সদস্য হিসেবে পরার্থ দায়ী হবে যদি বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে কোনো অপরাধ সংগঠন করে। আপনি একটা জিনিস মনে রাখবেন, যে জায়গায় 149 আছে সে জায়গায় আর কোনো অপরাধ থাক বা না থাক, কোনটা আছে? বেআইনি সমাবেশ আছে। বুঝতে পারছেন? তো এই হিসাবে যে 149 যেখানেই আছে সে জায়গা কি আছে? বেআইনি সমাবেশ আছে। তো আমরা বিগত বছরের প্রশ্নে চলে আসি, দেখেন দণ্ডবিধির কোন ধারার অধীন অভিন্ন ইচ্ছাজনিত দায়, মানে কমন ইন্টেনশন আছে কত ধারায়? 34 ধারায়। 2 নাম্বার দেখেন, পেনাল কোডের 34 ধারার অধীন সাধারণ উদ্দেশ্য অপরাধ সংগঠনের ন্যূনতম আসামি কয়জন? এই জায়গায় ন্যূনতম বানানটা ভুল, ওই 9 দীর্ঘর জায়গা জফলা হবে, পরের নতে জফলা হবে না, অধিকাংশ লোক ভুলই লেখে। কি নাই, এই বই অবশ্যই আছে, প্রশ্ন আছে তো, আপনি দেখেন দেখেন পরের প্রশ্নটা দেখেন, চ সহ 5 ব্যক্তি কে হত্যা করার পরিকল্পনা করে, কয়জন মিলে করছে? 5 জন। পরিকল্পিত দিন তারিখ সময়ে তারা সকলে মিলে কে হত্যা করে, মানে পরিকল্পনা ছিল, কার্য করছে। সহ উক্ত ব্যক্তির বিরুদ্ধে পেনাল কোডের 302 ধারার সাথে নিম্নের কোন ধারাটি প্রাসঙ্গিক? 34 ধারা।
আমরা চলে আসি 35 ধারা। দেখেন, পুরাতন বইতে নাই, নতুন বইতে 45 ধারায় ভুল ব্যাখ্যা দিছে। আপনি জাস্ট 35 ধারার, এখানে আমি বিস্তারিত পড়তেছি না, 35 ধারার টাইটেল হচ্ছে অপরাধমূলক জ্ঞান আর অভিন্ন অভিপ্রায় নিয়ে অপরাধ করলে ব্র্যাকেটে লিখবেন কি, একই অভিপ্রায় বা সিমিলার ইন্টেনশন। অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায় নিয়ে অপরাধ করলে ব্র্যাকেটে কি লিখবেন, অভিন্ন অভিপ্রায় অথবা কি সিমিলার ইন্টেনশন। আচ্ছা, এই জায়গার নতুন বইয়ের ব্যাখ্যাও আমি পড়তে যাব না, ব্যাখ্যা দিয়ে আমার কাজ নাই। আপনি জাস্ট যতটুকু আমি বলছি এতটুকু মনে রাখলেই হবে। আমরা 36 ধারাটা দেখবো। 36 ধারা আগে কখনো পড়ি নাই, পুরাতন বইতে নাই, বাট আপনারা একটু শুনেন। 36 ধারায় বলছে আংশিক কার্য করে আর আংশিক কার্যবিরতি দ্বারা সাধিত ফলাফল। ধরেন একজন ব্যক্তি আর একজন ব্যক্তিরে, ধরেন বিকাশ একজন ব্যক্তিরে, ওনার বাসায় একজন চোর আসছে, চোর রে হালকা প্রহার করছে। প্রহার করার পরে যে প্রহার করছে মানে যে মার দিছে তাতে ওই চোরের মারা যাওয়ার কথা না, চোর মারাও যায় নাই, আর 2 দিন হলো খাবার দেয় নাই। তার মানে মার এবং খাবার না দেওয়া, এই দুইটা মিলিয়ে বা দুইটার সংমিশ্রণে ওই চোর কি মারা গেছে। তাহলে বিকাশ এই জায়গা ধরে নেওয়া হবে, তাহলে এখানে উনি কার্য এবং কার্যবিরতি দ্বারা তারে মারছে। কার্য মানে হলো তারে প্রহার করছে, আর কার্যবিরতি মানে কি, তারা খাবার দেয় নাই। তাহলে ধরে নেওয়া হবে বিকাশ এখানে তাকে এইভাবে ধরে নেওয়া হবে যে হত্যা করছে, হয় পুরোপুরি মানে প্রহার করে মারছে, অথবা পুরোপুরি কি না খাইয়ে মারছে। এটা হলো 36 ধারা। এবং 36 ধারায় সর্বনিম্ন একজনকেও দায়ী করা যায়। এখানে 36 ধারায় বলছে যে কার্য এবং কার্যবিরতির ফলাফল, অর্থাৎ আপনি যদি কাউকে মারেন, যে মারে তার মৃত্যু হওয়ার কথা না, এবং সেই সাথে সাথে তাকে খাবার দেওয়া থেকে কি রাখছেন, বিরত রাখছেন, এই দুইটার কম্বিনেশনে সে মারা গেছে, তাহলে ধরে নেওয়া হবে হয় আপনি তাকে পুরোপুরি প্রহার করে মারছেন, অথবা আপনি তাকে পুরোপুরি ভাবে কি না খেয়ে মারছেন। এটাই কত দ্বারা, 36 দ্বারা। একটু পড়ি দেখেন, যখন কোনো অপরাধ কোনো আংশিক কার্য এবং আংশিক কার্যবিরতির ফলাফল, আংশিক কার্য বা আংশিক কার্যবিরতির ফলাফল, সেক্ষেত্রে উক্ত অপরাধটি কোনো সম্পূর্ণ কার্য বা কার্যবিরতির মাধ্যমে সাধিত হয়েছে মর্মে গণ্য করতে হবে। এবং সম্পূর্ণ কার্য বা কার্যবিরতির দ্বারা কোনো অপরাধ করলে কোনো ব্যক্তি যেভাবে দায়ী হতো, আংশিক কার্য বা আংশিক কার্যবিরতির দ্বারা অপরাধ করলেও অনুরূপভাবে দায়ী হবে। ধরে নেওয়া হবে যে সে পুরোটাই ওই প্রহার করে মারছে, অথবা পুরোটাই কি না খাইয়া মারছে। দেখেন, এ বি কে হত্যার জন্য অভিযুক্ত। এ বি কে স্বেচ্ছায় হত্যা করেছে আংশিকভাবে খাদ্যদান হতে বিরত রেখে এবং আংশিকভাবে তাকে মারধর করে। এক্ষেত্রে এ বি কে হত্যার জন্য দায়ী হবে। তাহলে আমরা এখানে দেখলেন 34-এ সর্বনিম্ন কয়জন, 2 জন। 35-এ কয়জন, 2 জন। কিন্তু 36-এ কয়জন, একজন। একজন, অর্থাৎ সে আংশিক কার্য করছে আর আংশিক কি কার্যবিরতি। আংশিক কার্য এবং আংশিক কার্যবিরতির মাধ্যমে যদি কোনো অপরাধ করা হয়, তাহলে ধরে নেওয়া হবে ওই ব্যক্তি ওই কাজটা করেছে পুরোপুরি কার্যের মাধ্যমে অথবা পুরোপুরি বিরতির মাধ্যমে। এটা বোঝানো হচ্ছে কত দ্বারা, 36 দ্বারা। দেখেন, এক বা ততোধিক যদি বলেন, বলেন বলেন হুম, আসাম দিতেছে। আর আপনার তো চোরের উদাহরণটা তো আমি আপনার বোঝানোর স্বার্থে দিলাম। সব সমাজে চোর আসবে তা তো না, ভালো ব্যক্তিরও তো আপনি আটকায় রাখতে পারেন, খাবার থেকে বিরত রাখছেন তাই। বুঝতে পারছেন এই বিধানটা কত দাঁড়ায়, 36 দাঁড়ায়। হ্যাঁ, অনলাইনে কে জানি প্রশ্ন করছিলেন। স্যার আজান দিতেছে, বিরতি দিয়ে দিন স্যার। হ্যাঁ হ্যাঁ, নামাজের বিরতি, জি। Recording in progress. 37 ধারাটা দেখেন, 37 ধারাটা আমরা একটু পড়ি যে কতিপয় কার্যের একটি সম্পাদনের মাধ্যমে অপরাধের সহযোগিতা করা। যে ক্ষেত্রে কতিপয় কাজের মাধ্যমে কোনো অপরাধ সংগঠন করা হয়, সেক্ষেত্রে যে ব্যক্তি একাকী, এটা আন্ডারলাইন করেন, একাকী বা যৌথভাবে
অন্যের সাথে উক্ত কাজসমূহে যে কোনো একটি কার্য করার মাধ্যমে উক্ত অপরাধ সংগঠনে ইচ্ছাকৃতভাবে সহযোগিতা করে, সেক্ষেত্রে সহযোগিতাকারীও উক্ত অপরাধটির জন্য দায়ী হবে। অপরাধজনক কাজে সহযোগিতা একটি অপরাধ এবং ফলশ্রুতিতে কোনো অপরাধে অভিযুক্তকে ইচ্ছাকৃত সহযোগিতা করা শাস্তিযোগ্য অপরাধ। অপরাধ সংগঠনে ইচ্ছাকৃত সহযোগিতার শাস্তি দ্বারা প্রয়োগ করার পূর্ব শর্ত। উদাহরণ দিলে ভালো বুঝবেন, উদাহরণটা পড়ি আমরা, না থাকলে শুনেন। আছে এ ও বি আলাদা আলাদা ভাবে ও ভিন্ন ভিন্ন সময়ে, কয়জন? এ আর বি আলাদা আলাদা ভাবে ভিন্ন ভিন্ন সময় অল্প মাত্রার বিষ প্রয়োগে সি কে খুন করার জন্য একমত হয়। তারা এ আর বি দুইজনে চুক্তি করছে, মানে একসাথে এক পরিকল্পনা করছে, আমরা অল্প অল্প করে বিষ দিব, মারবে কারে? সি রে। দুইজনে কিন্তু একসাথে না, আলাদা আলাদা ভাবে প্ল্যান করছে একসাথে। ধরেন আপনারা ফ্রেন্ড হন, যে আমি একদিন চা খাইতে নিব ওরে, আমি তার সাথে মিশাবো, তুই একদিন দিবি, তুই মিশাবি, এরকম হালকা হালকা ওরে দিতে দিতে একসময় ও মারা যাবে। এ ও বি সি কে খুন করার লক্ষ্যে চুক্তি মোতাবেক সি কে বিষ প্রয়োগ করে। সি এর উপর প্রয়োগকৃত কতিপয় মাত্রার বিষের প্রভাবে সি মৃত্যুবরণ করে। যদিও এ ও বি এর কার্য পৃথক, কারণ তারা পৃথক পৃথক ভাবেও ভিন্ন ভিন্ন সময় বিষ প্রয়োগ করেছে, তথাপি তারা চুক্তি মোতাবেক খুন সংগঠনে স্বেচ্ছায় সহযোগিতা করেছে এবং এই কারণে তারা উভয় উক্ত খুনের জন্য কি হবে বলেন? দায়ী। যদি এরকম হতো, ধরেন যেহেতু তারা কাজটা আলাদা আলাদা ভাবে করছে, তার মানে যেদিন এ বিষ দিছে সেদিনও তো সে মারা যেতে পারে, অথবা যেদিন বি বিষ দিছে সেদিনও সে মারা যেতে পারে, কিন্তু দুজনই সমানভাবে দায়ী হবে। এটাই হচ্ছে 37 ধারা। কতিপয় কার্য, তো আপনি এখন আপনার মনে রাখতে হবে এটা টাইটেল, যে কতিপয় কার্য সম্পাদনের মাধ্যমে অপরাধে সহযোগিতা করা। আমাদের বিগত বছরের প্রশ্ন দেখেন, 2022 সালের পরীক্ষা একটা প্রশ্ন আসছে, আপনাদের পুরান বইতে নাই, আমি একটু পড়ে শোনাই। এক্স ও ওয়াই জেড কে পৃথক সময় ক্ষুদ্রমাত্রার বিষ প্রয়োগে খুন করার চুক্তি করে চুক্তি মোতাবেক বিষ প্রয়োগ করে। এক্স ওয়াই পরিকল্পনা করতে মারবে কারে? জেড রে। কিন্তু এক্স এর প্রদত্ত বিষের কারণে জেড মারা যায়, ওয়াই এর বিষ দেওয়া লাগায় নাই, শুধু এক্স দিছে, জেড মারা গেছে। উক্ত মৃত্যুর জন্য কে দায়ী হবে? তারা উভয়, তারা উভয়। অপশনে আছে শুধু এক্স শুধু ওয়াই, তারা উভয়, কেউ নাই। কে দায়ী হবে বলেন? উভয়। কেন উভয় দায়ী হলো? কারণ দুইজনে একসাথে পরিকল্পনা করছিল কতিপয় কার্যের মাধ্যমে। জি। আচ্ছা দেখেন, এখন আমরা চলে আসি ধারা 38। অপরাধজনক কার্যে ব্যক্তিগণ গোল দিবেন ভিন্ন ভিন্ন অপরাধে দোষী দোষী হতে পারে। পুরাতন বইতে আমি লিখে দিয়েছিলাম ভিন্ন ভিন্ন অপরাধের জন্য দোষী হতে পারে। এটার অর্থ কি? কাজ হয়েছে একটা। আচ্ছা লেখেন, যে যে ক্ষেত্রে কতিপয় ব্যক্তি, যে ক্ষেত্রে কতিপয় ব্যক্তি কোনো অপরাধমূলক কার্য সংগঠনে, কোনো অপরাধমূলক কার্য সংগঠনে নিয়োজিত বা জড়িত হয়, নিয়োজিত বা জড়িত হয়, সেক্ষেত্রে তারা সেই কাজের মাধ্যমে সেই কাজের মাধ্যমে ভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হতে পারে। ভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হতে পারে। একটা উদাহরণ দেয়, উদাহরণটাও লেখেন, যেহেতু আপনাদের বইতে নাই, উদাহরণটাও লেখেন। লেখেন, তর্কাতর্কির এক পর্যায়ে, তর্কাতর্কির এক পর্যায়ে এ বি কে আঘাত, বি কে হত্যা করতে গেলে, তর্কাতর্কির এক পর্যায়ে এ বি কে হত্যা করতে গেলে হত্যা হত্যা করতে গেলে পাশ থেকে সি এ এর হাতে
একটি ছুরি দেয়, একটি ছুরি দেয় দাড়ি, যার ফলে এ বি কে ছুরি দিয়ে হত্যা করে, যার ফলে এ বি কে ছুরি দিয়ে হত্যা করে। এক্ষেত্রে লেখেন, এক্ষেত্রে এ নিন্দনীয় নরহত্যার জন্য, এ নিন্দনীয় নরহত্যার জন্য এবং সি খুনের জন্য দায়ী হবে। দেখেন, আপনার কাছে মনে হতে পারে মারা গেছে কিন্তু বি, মারছে কে এ, ছুরি ধরাই দিছে কে সি। এখন ধরেন তর্কাতর্কির এক পর্যায়ে, মানে এ যে তর্কাতর্কির এক পর্যায়ে বীরে মারতে গেছে, যদি বীরে মেরে ফেলতো, বি যে মারছে এটা হচ্ছে নিন্দনীয় নরহত্যা, কারণ সে রাগের বশবর্তী হয়ে করছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী করলে হয় খুন, আর তাৎক্ষণিক রাগের বশবর্তী হয়ে করলে হয় কি নিন্দনীয় নরহত্যা। তাহলে এ মারতে গেছে বীরে, পাশে বসা সি, সে তার আগে থেকেই বিয়ের পর কি আছে রাগ আছে, সে সিস্টেমে একটা ছুরি মারতে যেহেতু যাচ্ছিস, এই সিটা এই ছুরি নিয়ে যা। তখন এ তো রাগের মাথায় ছুরি দিয়ে কোপাই তারে হত্যা করছে, কিন্তু এই জায়গায় মারা গেছে একজন, এই জায়গায় এ দায়ী হবে নিন্দনীয় নরহত্যার জন্য এবং সি দায়ী হবে কিসের জন্য, খুনের সহযোগিতার জন্য। খুনের জন্য কেন? কারণ সে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাজটা করেছে। না, যে ছুরি দিছে সে দায়ী হবে খুনের জন্য, আর যে ছুরি ঢুকায় হত্যা করছে সে হবে কিসের জন্য, কারণ হ্যাঁ সেটাই তো, মানে সে তো ঠান্ডা মাথায় কাজটা করছে, আর এ তো রাগের বশবর্তী হয়ে কাজটা করছে। তাহলে মারা গেছে একজন, কিন্তু দুইজনের দণ্ড কি দুই রকম। এটাই হচ্ছে কত দ্বারা, 38 দ্বারা। দেখেন একটু পড়ি উদাহরণ, এখানে যে উদাহরণ আছে সেটা পড়ি। আমি যে উদাহরণ দিলাম সেটার মতোই, যে গুরুতর উত্তেজনার এমন পরিস্থিতিতে এ জেড কে আক্রমণ করেছে যে জেড কে হত্যা করলে সেটা খুন বলে গণ্য নয়, এমন নিন্দনীয় হত্যা হবে। মানে এ হঠাৎ করে গুরুতর উত্তেজিত আক্রমণ করছে জেড রে, জেড রে যদি হত্যা করে তাহলে সেটা নিন্দনীয় হত্যা হবে, খুন হবে না। জেড এর প্রতি বি এর বিদ্বেষ থাকায় এবং তাকে হত্যা করার অভিপ্রায়, বি আর একজন ব্যক্তি যার বিদ্বেষ আছে জেড এর প্রতি, হত্যাকার অভিপ্রায় কোনো প্রকার উত্তেজনা না থাকার পরেও জেড কে হত্যা করতে বি এ কে সহায়তা করছে। কিভাবে? এই ক্ষেত্রে বি তার হাতে ধরে একটা ছুরি ধরাই দিছে, এটা দিয়ে মার। এই ক্ষেত্রে যদিও এ ও বি উভয় জেড এর হত্যায় জড়িত, তথাপি বি খুনের জন্য দোষী হবে, যেখানে এ শুধুমাত্র কিসের জন্য দায়ী হবে, নিন্দনীয় নরহত্যার জন্য। মানে যে উত্তেজনা বশত কাজটা করছে সে দায়ী হবে নিন্দনীয় নরহত্যার জন্য, আর পাশ থেকে যে ছুরিটা ধরাই দিছে সে দায়ী হবে কিসের জন্য, খুনের জন্য। এটাই কত দ্বারা, 38 দ্বারা। তাহলে আমরা এখানে যদি দেখি যে 37 আর 38 ভিতর পার্থক্য কি, 37 কিন্তু দুইজনের পরিকল্পনা থাকে যে আমরা অল্প অল্প মাত্রায় মানে আস্তে আস্তে কাজটা করব, আর এই জায়গায় কিন্তু 38 কিন্তু দুইজনের পরিকল্পনা থাকে না, একজন রাগের বশবর্তী করতে গেছে আর একজন পাশ থেকে ঠান্ডা মাথায়, আমাদের সমাজে যেরকম আছে আর কি, একজনের সাথে আরেকজনের যদি শত্রুতা থাকে পাশ থেকে আরেকজন কি উস্কে দেয়, তো সেই কাজটা যে পাশ থেকে উস্কাই দিল সে দায়ী হবে কততে, খুনের জন্য। আর যে রাগের বশবর্তী হয়ে কাজটা করলো সে হলো কি নিন্দনীয় নরহত্যার জন্য। হ্যাঁ সেটাই তো বললো জি। দেখেন তাহলে আমরা 34 দেখেন, 34-এ বললাম অভিন্ন অভিপ্রায়, দুই বা ততোধিক ব্যক্তির পূর্ব পরিকল্পনা ছিল, সেই অনুযায়ী কাজ সংগঠন করছে, সক্রিয় অংশগ্রহণ দরকার, সক্রিয় উপস্থিতির দরকার নাই। 35-এ ছিল অপরাধমূলক জ্ঞান সহকারে কাজটা করলে, যেক্ষেত্রে একই অভিপ্রায় থাকে, দুই বা ততোধিক ব্যক্তি কাজ করছে বাট তাদের নিজেদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না, এটা হলো কত 35। 36-এ বললো আংশিক কাজ করছে, আংশিক কার্য বিরতি, ধরে নেওয়া হবে পুরোটা কাজের মাধ্যমে করছে অথবা পুরোটা কার্য বিরতির মাধ্যমে করছে, এ জায়গায় একজনেরও দায়ী করা যায়, কত 36।
37-এ বললো 2 বা ততোধিক ব্যক্তি তারা কতিপয় কার্য সম্পাদনের মাধ্যমে কোনো অপরাধ সংগঠনের পরিকল্পনা করলে উভয় সমানভাবে দায়ী হবে। কত? 37। 38 হলো কাজ হয়েছে একটা, বাট দুইজন দুইভাবে শাস্তি পাবে। একজন হবে কিসের জন্য? নির্যাতনের হত্যার জন্য, আর একজন হচ্ছে কি খুনের জন্য। সো আপনার সবগুলোই জানা থাকতে হবে। তো আমরা সেলফ প্র্যাকটিসে একটু চলে আসি। দেখেন সেলফ প্র্যাকটিসের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। অনেকে রাগাগন যে এতক্ষণ ধরে কি পড়বো, ছাড়ে না কেন? দেখেন আমাদের তো, আপনারা যারা নতুন তারা জানেন না যে আমরা পরীক্ষার আগে এমন নজির আছে, সকাল 9:30টায় শেষ করছি, রাত 9টায় শেষ হয়েছে। কারণ ওই একদিনে ওই সকল সাবজেক্টের রিভিশন হয়। আপনারা ইউটিউবে দেখেন, লিখিত একটা ক্লাস আছে প্রায় 8 ঘন্টা। ওই একদিনে সারা এই জায়গা ওই খাওয়া খাওয়া দাওয়া এবার করছিলাম একসাথে, খাওয়া দাওয়া হয় যে বা যার মতো। তবে ওই দিন ওই যে যারা থাকে আর কি, তাদের নিয়ে তাদের একেবারে সবকিছু জ্বালায় যায়। পরীক্ষার 3-4 দিন আগে, 3-4 দিন আগে, নট এক। এবং এটা সবার জন্য ম্যান্ডেটরি না, যার দরকার তার। বুঝতে পারছেন? কারণ অনেক সময় এমন হয় যারা ওই কথা শুনলে তাদের ওই জিনিসগুলা মনে পড়ে। আমি সবার জন্য বাধ্যতামূলক না, যার দরকার তার। দেখেন, তো আমরা 2 নম্বর প্রশ্নটা একটু, এখানে একটা আছে যে হোয়েন, নতুন বইতে নাই, পুরান বইতে নাই, সরি। হোয়েন এ ক্রিমিনাল অ্যাক্ট ইজ ডান বাই সেভারাল পারসনস ইন ফারদারেন্স অফ দ্য কমন ইন্টেনশন। কমন ইন্টেনশন আছে মানেই কয় দ্বারা? 34 দ্বারা। আর এই জায়গায় মোটামুটি যে প্রশ্ন টশ্ন আছে এগুলো আপনারা পড়ে নিয়েন, ইনশাল্লাহ এগুলো পারা যাবে। আর মেইনলি যে ধারাগুলোর যে থিম, এটা পড়লেই বাকি সবগুলো কি বলেন পারা যাবে আর কি। এখনো শেষ হয় না, আর একটু পড়বো। দেখেন 53 ধারাটা পড়ে ফেলবো, 53 ধারাটা পড়বো। দেখেন ভাই, 53 ধারাটা পড়বো। দেখেন, দণ্ডের প্রকারভেদ। আর করবেন না? একদম মাথায় এটা তো আচ্ছা, ঠিক আছে, দেন পরীক্ষা দেন। দেন, ঠিক আছে, ধন্যবাদ। কোনো প্রশ্ন আছে আপনাদের? অনলাইনে যারা আছেন, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? না থাকলে এখন পরীক্ষা দিবেন। 34 জায়গায়